আচ্ছা, তাহলে আজকে আমরা পিরিয়ডিক টেবিলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করি। প্রিভিয়াস ইয়ার ইন দ্য সেন্স তোদের বোর্ডসে যে কোশ্চেনগুলো পড়েছে, এবং দেখবি একটা সার্টেন টাইপ অফ কোশ্চেনই বারবার দেওয়ার বা কোন জায়গা থেকে কোশ্চেন বেশি দিতে পারে আমার বলার আগেই তুই বুঝতে পারবি, 2-3 বছর করার পরেই বুঝতে পারবি যে কোন জায়গা থেকে এরা বেশি কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, বোর্ডসের কোশ্চেনটা যেটা আসবে সেটা খুব একটা বেশি জটিল আসবে না, এমন কিছু তোকে পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল করতে দেবে না, এবং খুব একটা নিউমেরিক্যালের তো কোনো জায়গাও নেই। ওই জোর করে ইলেকট্রোনেগেটিভিটি থেকে নিউমেরিক্যাল দেওয়া যায়, যদিও সেই নিউমেরিক্যাল পিরিয়ডিক টেবিলের পার্টে নয়, ওটা বন্ডিংয়ের পার্টে। যাই হোক, এবার ম্যাটারটা হচ্ছে যে কোশ্চেনগুলো দেখি 2023 সালে কি কোশ্চেন এসেছে। তাহলে দেখ, সিম্পল কোশ্চেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির তুলনা করো। অক্সিজেন আর নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির তুলনা। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন গেইন এনথ্যালপি, মানে কোনো একটা ইলেকট্রনকে, কোনো একটা অ্যাটমের কোনো একটা ইলেকট্রনকে, অবশ্যই কোনো একটা ইলেকট্রন তো অবশ্যই, তাহলে কোনো একটা অ্যাটম যেটা কি তার ভূমিস্তরে রয়েছে বা গ্রাউন্ড স্টেটে রয়েছে, মানে তার সব থেকে স্টেবল অবস্থায়, সেটা আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায়। তাহলে আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম যেটা তার ভূমিস্তর অবস্থায় রয়েছে, তার সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রনকে প্রবেশ করিয়ে তাকে ইউনি নেগেটিভ চার্জে পরিণত করলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় অথবা গেন হয়, শোষণও হতে পারে বর্জনও হতে পারে, দুরকমই হতে পারে, ওটা অ্যাটম টু অ্যাটম ভ্যারি করবে, সেই জিনিসটা অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে আমাদের তুলনা করে আলোচনা করতে বলেছে। দেখি কি দাঁড়ায় বিষয়টা। আমি বইয়ে যেখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে আমি সেটারও স্ক্রিনশট নয় সেটারও ছবি তুলে আমি এই পিডিএফে অ্যাড করাই রয়েছে, আমি সেটাও দেখাবো, এবং পরীক্ষাতে কিভাবে অ্যান্সারটা লিখবি বইয়ের কথাটাও দেখাবো। আগে কনসেপ্ট আমি আরেকবার রিক্যাপ করে নিই। তাহলে এই টাইপের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমে যে উত্তরটা, সেই উত্তরটা তোর কীরকম হবে বা কি হয়, মোস্টলি ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে চলে যাবি। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করলে আমরা কি পাবো, 1s2 2s2, তাহলে 4টে 2p3, তাহলে আমি এখানে একটা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছি। আর আমরা কি জানি, হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, হাইলি স্টেবল হয়। বেশ, অক্সিজেনেরটাও যদি পাশাপাশি আমরা লিখি, নিচে লিখি, অক্সিজেনের কি 1s2 2s2 তারপরে 2p4, এই হচ্ছে সিচুয়েশন। তাহলে এবার যখন ইনকামিং যে ইলেকট্রনটা আসবে, সেই ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, এই যে 2pটাকে আমি যদি এর পিটাকে আলাদা করে বক্স করি, পি এর 3টে বক্স, আপ স্পিনে 3টে, ডাউন স্পিনে এখানে 4 নম্বর। নাইট্রোজেনের জন্য যদি আমি এটাকে আলাদা করি তাহলে কি হবে, 1 2 3, এই হচ্ছে সিচুয়েশন। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল। এবার পরের যে ইনকামিং ইলেকট্রনটা, এর পরের যে ইনকামিং ইলেকট্রনটা, সেই ইনকামিং ইলেকট্রনটা নাইট্রোজেনের জন্য এই পজিশনে ঢুকবে, অক্সিজেনের জন্য এখানে ঢুকবে। সে যাই হোক না কেন, নাইট্রোজেনের কনফিগারেশনটা হাফ ফিল্ড হওয়ার জন্য ইনকামিং ইলেকট্রনটা এসে 2p3 কে 2p4 করবে, যেটা ওর স্টেবল হাফ ফিল্ড কনফিগারেশনকে নষ্ট করবে। তাহলে কি নাইট্রোজেন ওর স্টেবল কনফিগারেশনকে নষ্ট করে একটা এক্সট্রা ইলেকট্রনকে সহজে নিতে চাইবে? অক্সিজেনের তো কিছুই নেই, অক্সিজেনের 2p4 ছিল, 2p5 ওর কিছু যায় আসছে না। নাইট্রোজেন স্টেবল ছিল 2p3 হাফ ফিল কনফিগারেশনের জন্য, একটা ইলেকট্রন পেয়ে আনস্টেবল কনফিগারেশনে যাচ্ছে। তাহলে নাইট্রোজেনের জন্য ওই ইলেকট্রনটা গেইন করাটা সুবিধাজনক নয়, স্টেবল কনফিগারেশন নষ্ট হচ্ছে বলে। একই কথা বারবার বললাম, 3-4 বার বললাম। তাহলে কি হবে, নাইট্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার যে ইচ্ছা বা আসক্তি, সেটা অক্সিজেনের থেকে কি হবে, কম হবে। কেন কম হবে? কারণ ইলেকট্রনটা গেইন করলে নাইট্রোজেন নিজের স্টেবল কনফিগারেশনটাকে হারিয়ে ফেলছে। আশা করি বুঝতে পেরেছিস। এবার এর উত্তরটা বইয়ে যেখানে আছে আমি সেই ছবিটাও তুলেছি, সেই ছবিটা একবার দেখাই। কোথায়, এইখানে আমরা যদি ইলেকট্রন গ্রহণ এনথালপি, অক্সিজেন আর নাইট্রোজেনটাকে এক জায়গাতে আলোচনা করা নেই। নাইট্রোজেনের কথাটা দেখ, কাদের মধ্যে অনেক কটা কোশ্চেন এক জায়গায় করা হয়ে যাবে। যেই নাইট্রোজেন অক্সিজেন বলেছে, তাহলে আমরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এই তিনটাকে এক জায়গাতে বই আলোচনা করেছে। এই তিনজন সম্বন্ধে তোর কাছে জানতেই চাইতে পারে। তাহলে এদের ইলেকট্রন গ্রহণ এনথালপির ভ্যালুটা ধনাত্মক মানে পজিটিভ, এনার্জি গেইন হয়ে যাচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে না। রিলিজ হলে নেগেটিভ সাইন হয়। কেন? কারণ বেরিলিয়ামের 1s2 2s2, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 দেন 3s2, তাহলে এদের এস উপকক্ষী ইলেকট্রনগুলো সম্পূর্ণরূপে ভর্তি থাকে, মানে এদের কাছে একটা ফুলফিল কনফিগারেশন বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের জন্য। নাইট্রোজেনের জন্য কি সিচুয়েশন? নাইট্রোজেনের জন্য এখানে কি দেখা যাচ্ছে,
দেখ নাইট্রোজেনের 2s2p3, সব p কক্ষ ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ থাকে। এই একটি ইলেকট্রন গ্রহণের ফলে এই পরমাণুগুলি অপেক্ষাকৃত স্থায়ী ইলেকট্রন বিন্যাস বিনষ্ট হয়, তাই উক্ত পরমাণুগুলিতে নতুন ইলেকট্রন সংযোজনে শক্তির শোষণ ঘটে, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের ইলেকট্রন গ্রহণের মান ধনাত্মক। ঠিক আছে, এটার মানেটা এটা দাঁড়াচ্ছে। আর অক্সিজেন সালফার আছে, এই দুটো কোশ্চেন এমনিও খুব ইম্পর্টেন্ট। অক্সিজেন সালফারটা আমি এখনই বলে নিচ্ছি, কারণ দুটো কোশ্চেন করার মানে একটা দুটো সাল পেরোনোর পরেই অক্সিজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা কেন বেশি, এই কোশ্চেনটা মাল্টিপল টাইম পড়েছে। তাই যখন আমি নাইট্রোজেনের এই একই কোশ্চেন আলোচনা করছি, এই টপিকটা যখন এখনই বোঝালাম, সাথে সাথে বুঝেছিস, মনে আছে, আলোচনা করে দিলে আবার বুঝে যাবি, সাথে সাথে থাকবে, আবার নয়তো রিপিট একটু বাদেই আবার বলতে হবে। এখন বার করেছি আমি, আমার কাজও একটু কমাই, তোদেরও কাজ কমবে, একবারে আলোচনা হয়ে যাবে। এবার অক্সিজেনের ক্ষেত্রে কি দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে তো ভ্যালুটা ধনাত্মক হয়ে গেল। শুধু নাইট্রোজেন নয়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামও যদি দেয় তাই হবে। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের জন্য কি হচ্ছে, তার এস সাবসেলটা কমপ্লিটলি ফিল্ড। নাইট্রোজেনের জন্য কি পিটা হাফ ফিল্ড, তাহলে এগুলো সব স্টেবল কনফিগারেশন। আর একটা ইলেকট্রন এলে তাদের স্টেবল কনফিগারেশনটা নষ্ট হচ্ছে, তাহলে সহজে ইলেকট্রন গেইন করতে চাইবে না। যখন সহজে ইলেকট্রন গেইন করতে চায় না, তখন তোকে জোর দিয়ে বাইরে থেকে শক্তি প্রদান করে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে। দ্যাট মিনস এনার্জি গেইন হচ্ছে, তাই ভ্যালুটা পজিটিভ। আর কারো যদি ইলেকট্রন গ্রহণ করার আসক্তি ভালো হয়, তাহলে সে টুক করে ইলেকট্রনটাকে গেইন করে নেবে, দিয়ে এনার্জি রিলিজ করে দেবে। এনার্জি রিলিজ করছে মানে নেগেটিভ, এটা হচ্ছে ব্যাপার। অক্সিজেন আর সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপির তুলনাটা দেখি। এবার কি হয় ব্যাপারটা, সালফার আর অক্সিজেনের যদি বলি, অক্সিজেনের নিচে সালফার সেম গ্রুপে, ঠিক আছে, অক্সিজেন আর সালফার সেম গ্রুপে। এবার ওপর থেকে নিচে পর্যায় গ্রুপ বরাবর, এখানে কি বলেছে, পর্যায় সারণীতে আমরা যদি গ্রুপ বরাবর ওপর থেকে যদি নিচে নামি, কেন ওপর থেকে নিচে নামার কথাটা বললো, কারণ অক্সিজেন আর সালফার সেম গ্রুপে ওপরে নিচে আছে। তাহলে ওপর থেকে নিচে যদি আমরা নামি, পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান হ্রাস পায়। তাহলে অক্সিজেন থেকে সালফারে যদি আমরা আসি, তাহলে অক্সিজেন থেকে সালফারে আলোচনা মানে হওয়া উচিত কি ছিল আর হচ্ছে কি, ব্যতিক্রম বলেই এটা ইম্পর্টেন্ট। উচিত কি ছিল, উপর থেকে নিচে, গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে। অক্সিজেন থেকে সালফারে যখন আমরা নেমে আসছি, অক্সিজেনের থেকে সালফারের সাইজটা বড়, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের দূরত্বটা বেশি। তাহলে ইনকামিং ইলেকট্রনটা, নতুন ইলেকট্রনটা যদি নিউক্লিয়াস থেকে দূরবর্তী কোনো কক্ষপথে প্রবেশ করে, তাহলে নিউক্লিয়াসের সাথে সে আকর্ষণ বলটা কম ফিল করবে। দ্যাট মিনস সে স্টেবিলিটি কম পাচ্ছে। তাহলে কি, ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা আমরা বলছি কম হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। ওপর থেকে নিচে কমে যাওয়ার কথা, কিন্তু হচ্ছেটা কি, অক্সিজেন অপেক্ষা সালফার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বেশি, হওয়ার কথা ছিল কম, এবং বলেছে তাই অক্সিজেন অপেক্ষা সালফার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম হওয়াই স্বাভাবিক, এটা হওয়া উচিত। কিন্তু এই যে কিন্তুটা আছে, এই জন্যই এই কোশ্চেনটা মাল্টিপল টাইম পরীক্ষাতে এসেছে। কিন্তু বাস্তব ক্ষেত্রের বিপরীত ঘটনা ঘটে। এই বিপরীত ঘটনাটা কেন ঘটে, এই উত্তরটার কথাটা হচ্ছে যে, কারণ অক্সিজেন পরমাণুর বহিস্তম কক্ষে, কোনটা বহিস্তম কক্ষ অক্সিজেনের জন্য, কোনটা 2p, একটু আগে দেখলাম 2p4, 2p অপেক্ষা সালফারের বহিস্তম কক্ষপথটা কি 3p। তাহলে অক্সিজেনের যদি 2p4 কনফিগারেশনে থাকে, তাহলে সালফারের 3p4 কনফিগারেশন হবে। ইনকামিং যে ইলেকট্রনটা অক্সিজেনের 2p4 কে 2p5 করবে, আর সালফারকে যদি সালফার থেকে সালফার মাইনাস করি, ইনকামিং ইলেকট্রনটা সালফারের 3p4 কে 3p5 করবে। তাই ইলেকট্রন ডেনসিটি বাড়লো একটা করে ইলেকট্রন দেওয়ার ফলে। এবার কি হয়, 2p আর 3p, তাহলে একটা 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে থাকা p অরবিট p সাবসেল, আর একটা 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে থাকা p সাবসেল, তাহলে দুটোই p। আর আমরা কি জানি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কোন একটা অরবিটালের কি কোন জিনিসটাকে বোঝায়, সাইজটাকেই বোঝায়। তাহলে 2p এর থেকে 3p সাইজে বড়, ওটাই বলেছে 2p এর উপকক্ষের আকার এস পরমাণুর বহিস্তম কক্ষে 3p অপেক্ষা আকারে অনেক ছোট, কারণ 2p থেকে 3p বড়, দ্যাট মিনস 2p টা ছোট, সেটা বললো। তাহলে নতুন ইলেকট্রনটা অক্সিজেনের জন্য 2p তে প্রবেশ করে, রাইট। 2p সাইজটা যদি যেহেতু ছোট হয়, আর একটা ইলেকট্রন আসার ফলে ওখানে বেশি ইলেকট্রন জমছে, বেশি ইলেকট্রন হলে কি ইলেকট্রনিক ইন্টার ইলেকট্রনিক একটা রিপালশন হবে। সেই রিপালশনটা কোনো সিস্টেম পছন্দ করে না। ইন্টার ইলেকট্রনিক রিপালশন হলে স্টেবিলিটি হ্রাস হবে, কেউ স্টেবিলিটি কমাতে চায় না, তাহলে ওখানে ইন্টার ইলেকট্রনিক একটা রিপালশন তৈরি হয়, তাহলে ইলেকট্রন বিকর্ষণ বলের সৃষ্টি হয়। কিন্তু 3pর সাইজটা বড় বলে সেখানে একটা ইলেকট্রন বাইরে থেকে প্রবেশ করলে এই অতিরিক্ত ইলেকট্রন বিকর্ষণ বলের মান কি হয়, মান অপেক্ষা অনেক বেশি হয়, মানে অনেক বেশি হয় ইন দ্য সেন্স, গোটা লাইনটা পড়লে বলতে চেয়েছে অক্সিজেনের 2p তে ইলেকট্রন প্রবেশ করলে যে ইলেকট্রন বিকর্ষণ বলটা হয়, সেটা সালফারের 3p তে ইলেকট্রন প্রবেশ করলে যে ইলেকট্রন বিকর্ষণ বলটা তৈরি হয় তার থেকে বেশি,
মানে অক্সিজেনের রিপালশনটা বেশি হয়, সালফারের সেই রিপালশনটা কম হয়। তাই ক্ষুদ্রতম আকারের অক্সিজেন পরমাণু অপেক্ষা বৃহত্তম আকার বিশিষ্ট সালফার পরমাণু ইলেকট্রন গ্রহণ এনথালপির মান বেশি হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সেম সাথে সাথে আবার একটা এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট তিনটেকে একদম বইয়ের মধ্যে মার্ক করে নিবি। আমি এটাকেও যেটা ঘিরলাম এটাও আমার একটা ইম্পর্টেন্ট জায়গা, এই হচ্ছে ব্যাপার। এবার কি হবে, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ফ্লুরিনের থেকে বেশি। এখানেও ঘটনাটা সেম, এখানেও ওই অক্সিজেন সালফারের মতনই ব্যাপার, কারণ ফ্লুরিনের নিচে ক্লোরিন। তাহলে গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে গেলে সাইজ বৃদ্ধির জন্য ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা কমে যাওয়া দরকার। কিন্তু আবার কি, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি ফ্লুরিনের থেকে বেশি। অক্সিজেন সালফারের যে ঘটনাটা ঘটছে ফ্লুরিন ক্লোরিনের ক্ষেত্রেও এই ঘটনাটাই ঘটছে। আমি তিনটে কোশ্চেনকে পরপর বলে দিলাম, কারণ এই তিনটে কোশ্চেন মাল্টিপল টাইম প্রিভিয়াস ইয়ারে আসবে, একই জায়গাতে আছে বলে আমি প্রথমেই বলে দিলাম। এরপরে যখন কোশ্চেন দেখতে দেখতে এই কোশ্চেনগুলো আসবে আমি বলবো একটু শুরুতেই, ক্লাসের শুরুতেই আমি বলে দিয়েছি, ঠিক আছে, একবারে বলে দিচ্ছি, এক জায়গাতেই আছে, বুঝতেও সুবিধা হবে, একই ধরনের এক্সপ্লেনেশন আসছে। এক্ষেত্রেও তাই, ফ্লুরিনের কি হচ্ছে 2p5 আর আমার ক্লোরিনের কি হচ্ছে 3p5, বুঝতেই পারছি ওই সালফার অক্সিজেনের যেরকম এক্সপ্লেনেশন এখানেও সেরকম এক্সপ্লেনেশন। তাহলে অতিরিক্ত ইলেকট্রন যোগ করলে ইলেকট্রনটা 2p উপকক্ষে প্রবেশ করে। 2p উপকক্ষের ছোট আকারের জন্য একটি অতিরিক্ত ইলেকট্রনের উপস্থিতিতে ওই উপকক্ষে ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং নির্গত শক্তির পরিমাণ কাঙ্ক্ষিত মান অপেক্ষা কম হয়। তাহলে যতটা এনার্জি রিলিজ করে স্টেবিলিটি পাওয়ার কথা ছিল ইনকামিং ইলেকট্রনটার, মানে 2p5 কে 2p6 হলে যে ইলেকট্রনটা এলো তার যতটা স্টেবিলিটি পাওয়ার কথা, স্টেবিলিটি মানে যতটা এনার্জি রিলিজ করার কথা ছিল তার থেকে কম রিলিজ করে। কেন? ইলেকট্রন একটা বিকর্ষণ বলের সৃষ্টি হয় বলে। কিন্তু ক্লোরিনে যে ইনকামিং ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা বেশি স্টেবিলিটি পায়। কেন? কারণ 3p এর সাইজটা বড় হওয়ার জন্য সেখানে অন্ত ইলেকট্রনিক মানে ইলেকট্রন যে বিকর্ষণ বলের মানটা অনেক কম হয়, ফলে নির্গত শক্তির মান অনেক বেশি হয়। ইলেকট্রনটা আসার ফলে যত বেশি শক্তি রিলিজ হবে তত বেশি স্টেবিলিটি, যত বেশি রিলিজ করবে তত বেশি স্টেবিলিটি, তত বেশি ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তি। তাই ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপির পরম মান ফ্লুরিন অপেক্ষা অনেক বেশি হয়। পরম মান মানে এনার্জি রিলিজ করছে, তাহলে তার আগে তো একটা নেগেটিভ, তাহলে একজন যদি নেগেটিভ 100 ছাড়ে, ফ্লুরিন লেটসে নেগেটিভ 100 ছাড়লে, এটা অরিজিনাল ভ্যালু নয়, আমি বোঝানোর জন্য বলছি, ফ্লুরিন যদি নেগেটিভ 100 এনার্জি ছাড়ে তাহলে ক্লোরিন নেগেটিভ 200 এনার্জি ছাড়বে। তাই পরম মান যদি নিই, মডারেট ভ্যালু যদি নিই, তাহলে ক্লোরিনের জন্য 200, ফ্লুরিনের জন্য 100। তাহলে পরম মানটা কার বেশি? ক্লোরিনের। তাহলে যার পরম মানটা বেশি সে বেশি এনার্জি রিলিজ করছে বা তার ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা বেশি। তাহলে এই পরপর তিনটে প্যারাগ্রাফ একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। আচ্ছা, এবার আমি আবার কোশ্চেন ইয়ারটাই চলে যাই। কোশ্চেন ইয়ার বলতে যে কোশ্চেন থেকে বলা হচ্ছিল, তাহলে আমরা এই কোশ্চেনটা আলোচনা করলাম। আচ্ছা, ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। এই কোশ্চেনটা দুবার আছে এখানে, যত মোস্টলি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যেগুলো মাল্টিপল টাইম আছে সেই কোশ্চেনগুলোকে আমি স্টার্ট দিয়ে দিই। একের দাগের 1 আর 2 দুটোই ইম্পর্টেন্ট, কারণ মাল্টিপল টাইম এই দুটো কোশ্চেন এসেছে। এবার বলেছে যে ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। এটা বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, দুটোই হতে পারে, জারণ ক্ষমতা অনুযায়ী বলুক আর বিজারণ ক্ষমতা অনুযায়ী বলুক। তাহলে তোদের বইয়ে যেখানে জারণ বিজারণ ক্ষমতা বলেছে সেই জায়গাটা বার করবি, বইয়ের যেখানে জারণ বিজারণ ক্ষমতা বলেছে সেই জায়গাটা বার করলেই ওখানে এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে। এখানে দেখ, এই পেজটা নয়, এই পেজটা নাকি, হ্যাঁ এই পেজটা, কত নম্বর? তো ছায়াপ্রকাশ শ্রেণীর বইয়ের 196 পেজে পাবি জারণ বিজারণ ক্ষমতা। জারণ বিজারণ ক্ষমতা বলতে কি বলেছিলাম, এখনো তো রেডক্স পড়াতে পারিনি বলে আমি জারণ বিজারণ ক্ষমতাটা নিয়ে খুব একটা ডিটেলে বলতে পারিনি, কারণ জারণ বিজারণ ক্ষমতার টপিকটা ওই চ্যাপ্টারেরই পার্ট, ঠিক আছে। এখন আমাদের কি করব, যে জারণ বলতে কি বুঝবো? যারা ইলেকট্রন রিলিজ করে সেটা হচ্ছে জারণ, আর যখন ইলেকট্রন গেইন হবে তখন সেটা হচ্ছে বিজারণ। এবার যাদের জারণ হয়, যাদের নিজেদের জারণ হয় তারা হচ্ছে বিজারক দ্রব্য, ঠিক আছে, আর যাদের বিজারণ হয় তারা হচ্ছে জারক দ্রব্য। তাহলে জারণ বিজারণ ক্ষমতা, অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি। তাহলে যাদের নিজেদের জারণ হয় তারা বিজারক দ্রব্য। ওই বিজারক দ্রব্যগুলো কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম সেটাই আর কি বিজারণ ক্ষমতা। আর যার নিজের বিজারণ হয় সে হচ্ছে জারক দ্রব্য। এবার অনেকগুলো স্পিসিস, ধর অনেকগুলো এলিমেন্টের বা মলিকিউলের জারণ হচ্ছে, তাহলে তারা নিজেরা বিজারক দ্রব্য। এবার ওই বিজারক দ্রব্যগুলোর মধ্যে কার বিজারণ ক্ষমতাটা বেশি কার কম সেটাই আলোচনা করব। এবার আমাদের যেটা এইচএফ এর যেই কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে, ওখানে দেখ যে কোশ্চেনটা দিয়েছে সেখানে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন প্রত্যেকের আগেই এইচএফ HCl
HBr HI এইভাবে দিয়েছে, ঠিক আছে। সো হাইড্রোজেনটা সবার জন্য কমন যেটা সেটাকে নিয়ে আমরা ভাববো না, তাহলে হাইড্রোজেনটাকে বাদ দিলে ওখানে কে থাকছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গ্রুপ 17, সেম গ্রুপে বিলং করে। তাহলে শ্রেণী বরাবর আমরা জারণ এবং বিজারণ ধর্মের পরিবর্তনটা দেখব। কি হবে? ওপর থেকে নিচে যদি আমরা নামি, সবসময় সাইজের কথাটা একবার মাথায় ভাববি, ওপর থেকে যদি আমরা গ্রুপে ওপর থেকে নিচের দিকে আমরা যত নামি, মৌলের বহিস্তম যে ইলেকট্রনটা, দ্যাট মিনস অ্যাটমের সাইজের যদি কথা বলি, ওপর থেকে নিচে অ্যাটমিক সাইজটা কি হয়, বা রেডাইটা কি হয়, ভলিউমটা কি হয়, বাড়ে। যখন সাইজটা বাড়ছে তার মানে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স বাড়ছে, তার দ্যাট মিনস নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্ব বাড়ে। নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্ব বাড়ে মানে নিউক্লিয়াসের সাথে সেই ইলেকট্রনটার আকর্ষণ বলটা কমে। এবার নিউক্লিয়াসের সাথে যদি ওই বাইরের ইলেকট্রনটার আকর্ষণ বল যত কমবে, ওই ইলেকট্রনটা বেরিয়ে যাওয়া তত সুবিধা। বেরিয়ে যাওয়া সুবিধা মানে কি হচ্ছে? জারণ হচ্ছে। তাহলে যার জন্য ইলেকট্রন বেরিয়ে যাওয়া যত সুবিধা, তার জারণ হওয়ার ইচ্ছা তত বেশি। তাহলে তার জারণ হওয়ার ইচ্ছা তত বেশি মানে তার বিজারণ ক্ষমতা তত বেশি। উল্টো দিক থেকে আমরা বলতে পারি। তাহলে বইয়ে দেখি, যদি আমি কি বললাম বুঝতে না পারলে রেকর্ড তো হচ্ছে এই ভিডিওটা, একবার ব্যাকে এসে আরেকবার শুনবি, পরপর স্টেপ ওয়াইজ আমরা কিভাবে মনে রাখলাম। এটা হলে এটা হয়, তারপরের হলে এই ঘটনাটা ঘটে, এইভাবেই মনে রাখতে হবে। নাই তুই এত ইনফরমেশন ডাইরেক্টলি অ্যাজ এ ফ্যাক্ট মুখস্থ করে রাখতে গেলে গুলিয়ে যাবে, এবং ভবিষ্যতে এইভাবে মনে রাখাটা রেকমেন্ডেডও নয়, কারণ মনে থাকবে না, কত মনে রাখবি তুই এইভাবে ইনফরমেশন। তাই কি হলে কি হয়, কজ ইফেক্ট, এইটা হলে এটা হয়, এইভাবে মনে রাখবি, ঠিক আছে। তাহলে মৌলের উপর থেকে নিচে গেলে কি হয়? বহিস্তম কক্ষটি পরমাণু কেন্দ্রক থেকে ক্রমশ দূরবর্তী হয়। তার ফলে কি হয়? দূরবর্তী হয় বলে যোজ্যতা কক্ষ, মানে সব থেকে বাইরের যে কক্ষ সেটা যোজ্যতা কক্ষ, জানিসই। ইলেকট্রনের উপর পরমাণু কেন্দ্রকের আকর্ষণ বল ক্রমশ হ্রাস পায়। আকর্ষণ বল যদি ক্রমশ হ্রাস পায় তাহলে ইলেকট্রনটা সহজে বেরিয়ে যাবে। তাহলে যার ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তার জারণ হচ্ছে। আর কি বললাম? যার জারণ হয় সে হচ্ছে বিজারক দ্রব্য। তাহলে ফলে মৌলগুলির ইলেকট্রন বর্জনের প্রবণতা, তথা থেকে বাদ দে, তথা থেকে পড়বো, বর্জনের প্রবণতাটা কি পায়? বর্জনের প্রবণতাটা বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রন বর্জনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মানে জারণ হওয়ার ইচ্ছা বাড়ছে, জারণ ক্ষমতা নয়, কিন্তু নিজের জারিত হওয়ার ইচ্ছাটা বাড়ছে। যে নিজে জারিত হয় সে হচ্ছে বিজারক দ্রব্য, তার মানে তার বিজারণ ক্ষমতাটা ক্রমশ বৃদ্ধি পায়। আশা করি দুটো জিনিসকে কোরিলেট করতে পেরেছি এই তথা থেকে। তাহলে ইলেকট্রন বর্জনের প্রবণতা বাড়ছে, তাহলে তার নিজের জারিত হওয়ার ইচ্ছা বাড়ছে। যে নিজে জারিত হয় সে ভালো বিজারক দ্রব্য। তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ইচ্ছা যদি বাড়ে, নিজে জারিত হওয়ার ইচ্ছা যদি বাড়ে, তাহলে তার বিজারণ ক্ষমতাটাও ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, উল্টোটা, ভাইসি ভার্সা। তাহলে জারণ ক্ষমতার ক্রম অনুযায়ী আমরা যদি দেখি জারণ ক্ষমতা, তাহলে কার জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, এই হচ্ছে ব্যাপার। আর বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে জারণ ক্ষমতা হিসাবে ফ্লুরিন সব থেকে বেশি হবে, আয়োডিনের জারণ ক্ষমতা সব থেকে কম হবে। আর বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফ্লুরিন থেকে আয়োডিনের বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিনস আয়োডিনের বিজারণ ক্ষমতাটা সব থেকে বেশি। তাহলে জারণ ক্ষমতাটা মনে থাকলে বিজারণ ক্ষমতাটা তার উল্টো দিক থেকে হবে। তাহলে আশা করি এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা ভালো করে করতে পারবি। জারণ ক্ষমতা অনুযায়ী বলেছে, তাহলে জারণ ক্ষমতা অনুযায়ী তুই যদি সাজাতে চাস এই কোশ্চেনটা জারণ ক্ষমতা অনুযায়ী তুই যদি সাজাতে চাস তাহলে কি হবে? HFCl/Bri, FCl/Bri, তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং জারণ ক্ষমতা অনুযায়ী, মানে HF, HCl, HBr, HI, এটা হচ্ছে ইনক্রিজিং জারণ ক্ষমতা অনুযায়ী। আর যদি বিজারণ ক্ষমতা অনুযায়ী বলে তাহলে তার উল্টোটা হবে। জারণ ক্ষমতা অনুযায়ী বললে HF, HCl, HBr, HI, এইভাবে জারণ ক্ষমতা বাড়ছে, এইভাবে জারণ ক্ষমতা কমছে। তাহলে জারণ সব থেকে বেশি কি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে আয়োডিনের জারণ ক্ষমতা সব থেকে কম, বাড়ছে বলে ফেলছিলাম, কমছে। তাহলে HF এর সব থেকে বেশি, HI এর সব থেকে কম, তাহলে এইভাবে জারণ ক্ষমতা কমলো। আর বিজারণ ক্ষমতা যদি বাড়ার কথা বলে, বিজারণ ক্ষমতা বাড়া বা কমা যদি বলে, মানে এটার উল্টোটা। তাহলে HI এর বিজারণ ক্ষমতা সব থেকে বেশি, HF এর বিজারণ ক্ষমতা সব থেকে কম, সেই অনুযায়ী সাজিয়ে নিবি, ঠিক আছে। বা এই গ্রেটার দ্যানটাকে লেস দ্যান করে দিলেই ওটা বিজারণ ক্ষমতা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছিস কথাটা, ঠিক আছে। মানে HF, HCl, HBr, HI এটা হচ্ছে বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম, এবং HF, HCl, HBr, HI এটা হচ্ছে জারণ ক্ষমতা হ্রাসের ক্রম। আশা করি বুঝতে পারলি কথাটা। বেশ, বইয়ের কোশ্চেনের হয়তো দুটো কোশ্চেন হলো, কিন্তু হয়ে গেছে আসলে 4-5টা কোশ্চেন। আচ্ছা, হ্যালোজেনের তুলনায় একই পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের, পাশেই কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর আকার বড় হয় কেন এবং তা ব্যাখ্যা করো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে
হ্যালোজেন যেহেতু কোভ্যালেন্ট বন্ড করে তাই ওদের জন্য আমরা কোভ্যালেন্ট রেডিয়াস নিয়ে আলোচনা করি। কিন্তু নোবেল গ্যাস যেহেতু নিজেদের মধ্যে বন্ড করতে পারে না, মানে তুই কখনো He2 Ne2 এরকম দেখবি না, ওরা ইন্ডিভিজুয়াল গ্যাসিয়াস অ্যাটম হিসাবেই থাকে। তাহলে যখন কেউ নিজেদের মধ্যে এরকম কোভ্যালেন্ট বন্ড করতে পারে না, তাহলে তাদের কোভ্যালেন্ট রেডিয়াস বার করার কোনো জায়গা নেই। তাদের জন্য আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস ইউজ করি, এবং ভ্যান ডার ওয়াল রেডিয়াসের ভ্যালুটা কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে বড় হয়। সেই জন্যই হ্যালোজেনের তুলনায় নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু আকার তো বড় কেন হবে, স্বাভাবিক। হ্যালোজেনের জন্য আমরা কোভ্যালেন্ট রেডিয়াস ভ্যালু ইউজ করি, আর নোবেল গ্যাসের জন্য আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস ইউজ করি। এবার এটা তো এক্সপ্লেনেশন গেল। যদি রেডিয়াস সম্বন্ধে জানতে চাও, যখন আমরা পিরিয়ডিক প্রপার্টির প্রথম ক্লাস শুরু হয়েছে তখন পরমাণুর ব্যাসার্ধ নিয়েই আলোচনা করা হয়েছে এবং ওগুলো নিয়েই বলা হয়েছে। তাহলে এখন যদি আমরা আরেকবার আমি যদি বলে দিই, এই যে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধর কথা বলেছে, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কি? কোনো মৌলের কঠিন অবস্থায় সলিড স্টেটে থাকতে হবে। তাহলে ইম্পর্টেন্ট কথা, গ্যাসিয়াস স্টেটে থাকলে হবে না, তাহলে কোনো একটা মৌলকে কোন অবস্থায়? কঠিন অবস্থায় থাকতে হবে। তার সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুটি পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়াল রেডিয়াস বলে। এবার কি বলেছে? যেহেতু পারমাণবিক কক্ষগুলি, এবার দেখ যদি এরকম তুই যদি ভাবিস, দুটো দেখ, ক্লোরিনের জন্য আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস বার করতে পারি, সবার জন্যই আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়াস বার করতে পারি, কিন্তু ক্লোরিন তো কোভ্যালেন্ট বন্ড করে, কোভ্যালেন্ট রেডিয়াসও আমরা ইউজ করতে পারবো। সো এবার ক্লোরিনের এই জিনিসটা দেখিয়েছে, দেখ কোভ্যালেন্ট রেডিয়াসের ভ্যালুটা হচ্ছে 0.99 অ্যামস্ট্রং, মানে এটা একটা ক্লোরিন অ্যাটম, এটা একটা ক্লোরিন অ্যাটম, নিজেদের মধ্যে মানে কোভ্যালেন্ট বন্ড করেছে। কোভ্যালেন্ট বন্ডের যা লেন্থ তার তুই যদি অর্ধেক করে দিস তাহলেই তুই কি পেয়ে যাবি? কোভ্যালেন্ট রেডিয়াস। এবার কি ভ্যান ডার ওয়াল রেডিয়াস? মানে এটা একটা ক্লোরিন মলিকিউল, এটা একটা ক্লোরিন মলিকিউল, এই ক্লোরিন মলিকিউল দুটোর মধ্যে এই ক্লোরিন অ্যাটমটা একে অপরের সব থেকে কাছে আছে। কোন সিচুয়েশনে? কঠিন অবস্থায়, সলিড স্টেটে। এখন এদের নিউক্লিয়াস দুটোর মধ্যে ডিস্টেন্স নেওয়া হলো। এখন কি করা হলো? এখন এদের নিউক্লিয়াস দুটোর মধ্যে ডিস্টেন্স নেওয়া হলো এবং তাদের দূরত্বকে অর্ধেক করা হলো, যার ফলে ভ্যালুটা এলো 1.8 অ্যামস্ট্রং। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ক্লোরিনের কোভ্যালেন্ট রেডিয়াস হচ্ছে 0.99 অ্যামস্ট্রং, আর এবং তার ভ্যান ডার ওয়াল রেডিয়াস হচ্ছে 1.80 অ্যামস্ট্রং। এই জিনিসটা কেন পড়লাম? এটা বোঝানোর জন্য যে কোভ্যালেন্ট রেডিয়াসটা কিন্তু সাইজে ছোট হয় কার থেকে? ভ্যান ডার ওয়াল রেডিয়াসের থেকে। এবার এক পরমাণু খাওয়ার ফলে নিষ্ক্রিয় গ্যাসগুলির অণুগুলির ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব হলেও সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব হয় না। তাই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক আকার ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করা হয়। তিন ধরনের রেডিয়াসে যদি কথা বলি, ভ্যান ডার ওয়াল রেডিয়াস সব থেকে বড়, তারপরে মেটালিক রেডিয়াস, তারপরে কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে এই বেসিক কথাটা আলোচনা করে নিলাম। আরো ডিটেলে জানতে গেলে পুরনো যে ক্লাস যেখানে কোভ্যালেন্ট রেডিয়াস মানে রেডিয়াস নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাস দেখতে হবে। এবার বইয়ে একটা জায়গাতে অ্যান্সারটা পুরো রেডি করে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? এইটা যে পেজে দেওয়া রয়েছে, এই ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা যে পেজে দেওয়া রয়েছে সেই পেজেরই ডান দিকের নিচের কর্নারে এই অ্যান্সারটা দেওয়া রয়েছে, যে প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে পর্যায় বরাবর গ্রুপ 17 মানে হ্যালোজেন থেকে গ্রুপ 18 গেলে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস না ঘটে, বৃদ্ধি ঘটে। কারণ লেফট টু রাইটে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস হয়, ঠিক আছে? কারণ সেন্টারে প্রোটন নাম্বারটা বাড়ে কিন্তু নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা বাড়ে না, কারণ সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে এসে ইলেকট্রনটা প্রবেশ করে, কিন্তু সেন্টারে প্রোটনটা বাড়ে বলে সাইজটা ছোট হয়ে যায়। কিন্তু গ্রুপ 17 অবধি হলো, 18 গেলে আবার সাইজটা বেড়ে যায়। এর কারণ কি? নোবেল গ্যাসগুলি পরমাণবিক সপ্তক কক্ষের অষ্টকপূর্ণ থাকায় পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় না। দ্যাট মিনস নোবেল গ্যাস একে অপরের সাথে কোভ্যালেন্ট বন্ড করে না, অর্থাৎ নোবেল গ্যাস মৌলের অণুগুলি এক পরমাণু হয়, তাই এদের পারমাণবিক ব্যাসার্ধ বলতে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধকে বোঝানো হয়, যা সর্বদা সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বড় হয়। এটাই হচ্ছে তোর উত্তর, এটা লিখে দিলেই হবে, একদম ফুল মার্কস। আশা করি বইয়ে মার্ক করে দিয়েছি, বইয়ে কোথা থেকে কিভাবে অ্যান্সার লিখতে হবে সেই নিয়ে কোনো আর ইস্যু থাকা উচিত নয়, যে কিভাবে অ্যান্সার লিখবো, কোন অ্যান্সারটা লিখলে ফুল মার্কস হবে, কি বইয়ে সব দেওয়া রয়েছে, ঠিক আছে? ইলেকট্রন আসক্তির মান শূন্য হতে পারে কি? যুক্তি দাও, এটা তো একটা নিজের কমন সেন্স। ইলেকট্রন আসক্তির মান কি শূন্য হতে পারে? তাহলে প্রথমে কি করবি বলতো? বেসিক্যালি ইলেকট্রন আসক্তির ডেফিনেশনটা প্রথমে লিখে দিবি, এবার বই থেকে ডেফিনেশনটা মুখস্থ করে নিবি। আমি একবার বলে দিচ্ছি, তাহলে কি লিখবি? যে কোনো একটা এই ওয়ার্ডগুলো যেন থাকে, একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম তার ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট অবস্থায় রয়েছে বা ভূমিস্তর শক্তি অবস্থায় রয়েছে, সেই অবস্থায় তার সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রনকে প্রবেশ করিয়ে ইউনি নেগেটিভ চার্জে পরিণত করলে কিছু পরিমাণ শক্তির উদ্ভব ঘটতে পারে বা শোষণ ঘটতে পারে, এটাকেই আমরা ইলেকট্রন গেইন এনথালপি বলি, ঠিক আছে? তাহলে যেহেতু সব সিচুয়েশনে কিছু পরিমাণ এনার্জি রিলিজ হয় অথবা গেইন হয়, অ্যাটম টু অ্যাটম ভ্যারি করবে, রিলিজ হবে না গেইন হবে, তাই কখনোই ইলেকট্রন আসক্তির মান শূন্য হতে পারে না, ঠিক আছে? অনেক অ্যাটম রয়েছে
যাদের ফুলফিল কনফিগারেশন রয়েছে, ঠিক আছে, তাদের ইলেকট্রন আসক্তির মান খুবই কম, দ্যাট মিনস তারা সহজে ইলেকট্রন গেইনই করতে চায় না, ঠিক আছে, ইলেকট্রন নিতেই চায় না, তাদের ইলেকট্রন আসক্তির মান খুব কম হলেও কোনোদিন শূন্য হয়ে যায় না, এইটা আমি বলতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ রেকর্ড, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এটা বলতে চাইলাম। এবার কি, এটা তো সিম্পল, এটা লিখে দিতে পারবি, বই খুলে ডেফিনেশনটা লিখে দিবি, তুই বলবি সব সিচুয়েশনে কিছু না কিছু পরিমাণ এনার্জি তো রিলিজ হচ্ছেই বা গেন হচ্ছে, তো কখনো শূন্য হয়ে যেতে পারে না। আচ্ছা, আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইম্পর্টেন্ট আমি সেইগুলোকেই স্টার দিয়ে মার্ক করছি যেগুলো মাল্টিপল টাইম পড়েছে, নাই তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে প্রতিটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনোটাই লেস ইম্পর্টেন্ট বলে নয়, যেগুলো মাল্টিপল টাইম পড়েছে আমি সেগুলোতে একটা করে স্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও Na প্লাস Mg2 প্লাস F মাইনাস N3 মাইনাস O2 মাইনাস, এই টাইপের কোশ্চেন এন্ট্রান্সেও প্রচুর আসে, এই টাইপের কোশ্চেন এন্ট্রান্সেও প্রচুর আসে। কি, আইসো ইলেকট্রনিক স্পিসিসের মানে এগুলো সব আইসো ইলেকট্রনিক স্পিসিস এবং প্রত্যেকটা আয়নিক রেডিয়াসের তুলনা করতে দেয়। আইসো ইলেকট্রনিক মানে সমান ইলেকট্রন রয়েছে, প্রত্যেকেরই নাম্বার অফ ইলেকট্রন সমান। সোডিয়াম প্লাস, সোডিয়ামে 11টা ইলেকট্রন, সোডিয়াম প্লাস মানে 10টা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন থাকে, ম্যাগনেসিয়াম 2 প্লাস মানে কতগুলো ইলেকট্রন, তাহলে 10টা ইলেকট্রন। ফ্লুরিনে থাকে 9টা ইলেকট্রন, ফ্লুরিন মাইনাস মানে তাহলে কটা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। নাইট্রোজেনে কটা ইলেকট্রন থাকে, 7টা, N3 মাইনাস মানে কটা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। অক্সিজেনে থাকে 8টা, O2 মাইনাস, O2 নয় কিন্তু, নিচে 2 নয় উপরে 2, তাহলে একটা অক্সিজেন অ্যাটমে দুটো নেগেটিভ চার্জ, তাহলে সেখানেও 10টা ইলেকট্রন। তাহলে এগুলো হচ্ছে সব 10 ইলেকট্রন স্পিসিস। তাহলে 10 ইলেকট্রন যদি স্পিসিস হয় তাহলে দ্যাট মিনস এদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক স্পিসিস। যারা ভবিষ্যতে নিট দিবি তাদের এরকম কোশ্চেন দিয়ে দেয়, অনেকগুলো অ্যাটম বা মলিকিউল দিয়ে দেয়, দিয়ে বলে কোনগুলো আইসো ইলেকট্রনিক স্পিসিস বলো, তাহলে দ্যাট মিনস তাদের ওখানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে গুণে বলতে হবে, এইটুকু সামান্য কাজ। এবার এই আইসো ইলেকট্রনিক স্পিসিসের তোকে কি করতে দিয়েছে না, আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও, খুবই সিম্পল জিনিস, এর থেকে সোজা কোশ্চেন আর হয় না, কমন সেন্স। এই পাশেও লিখে দেওয়া যাবে, এটা এদিকে থাকলো, ওটা অন্য কোশ্চেনের উত্তর, এটা একটা পাশে লিখি। তাহলে দেখ কি আছে, ম্যাগনেসিয়াম থেকে শুরু করি, বুঝলি। Mg2 প্লাস, Mg2 প্লাস মানে এখানে 12টা প্রোটন আর ইলেকট্রন কটা, 10টা, ইলেকট্রন তো সবারই 10টা, এটা তো আলোচনা করলাম। নাইট্রোজেন প্লাস মানে এখানে 11টা প্রোটন, ইলেকট্রন কটা, 10টা, এটা তো সবারই সেম। তারপরে কে আছে, F মাইনাস, রাইট, F মাইনাসে কটা, F মাইনাসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 9টা প্রোটন আর 10টা ইলেকট্রন। এরপরে কে আসবে, এরপরে আসবে অক্সিজেন 2 মাইনাস, 8টা প্রোটন কিন্তু ইলেকট্রন হচ্ছে 10টা। এরপরে কে আসছে, নাইট্রোজেন 3 মাইনাস, দ্যাট মিনস এখানে 7টা প্রোটন 10টা ইলেকট্রন। এবার তুই বল, কমন সেন্স লাগা, প্রোটন যেখানে বেশ, প্রত্যেকের কাছে ইলেকট্রন সমান, তাই ইলেকট্রনটাকে নিয়ে আমার এখানে ভাবার কোনো ব্যাপার নয়, আমাকে কি নিয়ে ভাবতে হবে, প্রোটনটাকে নিয়ে ভাবি। প্রোটন যেখানে বেশি, ইলেকট্রন তো সমান, ইলেকট্রন কম বেশি হলে নয় অন্য কথা ছিল, ইলেকট্রন যেহেতু সমান তাই ইলেকট্রন নিয়ে আমি কিছু বলছি না। তাহলে যেখানে প্রোটন বেশি তাহলে সেখানে আকর্ষণ বল বেশি, কমন সেন্স। আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে এটাই ব্যাপার আর কি, যে আইসো ইলেকট্রনিক স্পিসিস মানে ইলেকট্রন সমান, তাই ইলেকট্রন নিয়ে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেমটা তাহলে কোথায়, প্রবলেমটা হচ্ছে আমার প্রোটন, তাহলে যেখানে প্রোটন বেশি সেখানে আকর্ষণ বেশি, যেখানে প্রোটন বেশি সেখানে যদি আকর্ষণ বেশি হয় তাহলে সেখানে কি করছে, প্রোটন বেশি যেখানে, সেখানে যদি আকর্ষণ বেশি হয় সেখানে নিউক্লিয়াসটা আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনটাকে বেশি জোরে অ্যাট্রাক্ট করছে নিজের দিকে যদি বেশি জোরে অ্যাট্রাক্ট করে তাহলে কি হয়ে যাবে, সংকোচন হয়ে যাবে। তাহলে ইলেকট্রন সবারই সমান, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 2 প্লাস, তাহলে সব থেকে ছোট সাইজে কে আসবে, রেডিয়াস, তাহলে সব থেকে ছোট রেডিয়াস কি হবে, রেডিয়াস অফ ম্যাগনেসিয়াম 2 প্লাস হচ্ছে সব থেকে ছোট। তারপরে দেখ 11টা 10টা, ম্যাগনেসিয়াম 2 প্লাসে সব থেকে বেশি আকর্ষণ, তারপরে আকর্ষণ কোথায়, সোডিয়ামে, তারপরে কোথায় হবে, এটা বুঝতেই পারছিস, তারপরে কোথায় হবে, অক্সিজেন 2 মাইনাস, সরি, রেডিয়াস অফ অক্সিজেন 2 মাইনাস, তারপরে কি আসবে, রেডিয়াস অফ নাইট্রোজেন 3 মাইনাস, বাস এটাই কোশ্চেন, এটাই উত্তর। এই সামান্য একটা জিনিস, নাম্বার অফ প্রোটন বেশি মানে অ্যাট্রাকশন বেশি হচ্ছে মানেই তার সাইজে কি হবে, অ্যাট্রাকশন বেশি হচ্ছে মানেই তার সাইজে একটা কন্ট্রাকশন আসবে। এবার তুই যদি ভ্যালুগুলো দেখিস তাহলেই বুঝতে পারবি। ভ্যালু বলতে আমি যদি এখন এখানে চলে যাই, বইয়ের ডেটা দেওয়া রয়েছে, এমন নয় যে বইয়ে এটার ডেটা দেওয়া নেই, তো বইয়ে তো এটা ডেটা দেওয়া রয়েছে, আমি সেটা একবার দেখাই।
ছবি তুলে রেখেছি যেন তোরা একটা পুরো পিকচার পাস ঘটনাটা কি ঘটছে। ডেটা বইয়ে দেওয়া রয়েছে ক্ষেত্রে কি হয়, আয়নগুলো না আয়নিক রেডিয়াসের এর পরে থাকবে। দেখ এখানে বইয়ে একটা জায়গাতে দেওয়া নেই, এই কোশ্চেনটাকে বইয়ে দুটো কোশ্চেন মানে ক্যাটায়নগুলোর জন্য করেছে অ্যানায়নগুলোর জন্য করেছে। তাহলে তুই এটা ভালো করে দেখ, ম্যাগনেসিয়ামের সাইজ সব থেকে ছোট, যদি এখানে দেখিস ম্যাগনেসিয়াম 2+ সব থেকে ছোট, তার থেকে সোডিয়াম প্লাস বড়। আর এখানে তুই যদি দেখিস সব থেকে বড় N3-, দেন O2-, তারপরে F-। তাহলে এই দুটো কোশ্চেনের একটা কম্বিনেশন। তাহলে এটা কি হয়েছে, এই তিনটে, এরপরে ঘটনাটা এরকম হবে। এরপরে এখানে রেডিয়াস অফ Na+টা চলে আসবে, অ্যান্ড সব থেকে শেষে থাকবে আমার কে, রেডিয়াস অফ Mg। এটার উপর আর লিখতে দিচ্ছে না, Mg2+, ঠিক আছে, ওখানে কাগজটা নেই বলে এরপর আর লিখতে দিল না। যাই হোক, এটাই আমি যখন বোর্ডে লিখেছিলাম এটার উল্টোটা লিখেছিলাম। তাহলে বোর্ড তুই যদি এখানে দেখিস তাহলে দেখ ম্যাগনেসিয়াম সব থেকে ছোট, N3 সব থেকে বড়, O2F-, Na+, Mg2+। আমি ছোট থেকে বড়র দিকে গেছি, আর বইয়ে যেটা মার্ক করলাম সেটা বড় থেকে ছোট। তুই যদি ভ্যালু দেখিস তাহলে ভ্যালু অনুযায়ী আমার সব থেকে বড় হচ্ছে Mg2+, রাইট। সব থেকে ছোট হচ্ছে Mg2+। Mg2+ সব থেকে ছোট, Mg2+ এর ভ্যালু দেখ 0.65। তারপরে কে সোডিয়াম 0.95, দেন কে আছে F-, 1.36, 1.40, নাইট্রোজেন N3- হচ্ছে 1.71। সব থেকে ছোট অ্যালুমিনিয়াম 3+, এটা তো কোশ্চেনে আসেনি, যদি অ্যালুমিনিয়াম 3+ হতো ওটাও তার আগে চলে যেত, ঠিক আছে। ধর আমি এবার এটাকে একটু এক্সটেন্ড করে দিই, যদি তোকে পরীক্ষার কোশ্চেনে অ্যালুমিনিয়াম 3+ও দিত, অ্যালুমিনিয়াম 3+ দিলে এখানে কি হয়ে যেত, 13 প্রোটন 10 ইলেকট্রন। তাহলে সব থেকে সাইজে ছোটটা কিন্তু এই দিকে যেত, রেডিয়াস অফ অ্যালুমিনিয়াম 3+, এইটার সাইজটা কিন্তু আরও ছোট হতো। তাহলে আমি কোশ্চেনটাকে একেবারে কমপ্লিট করে দিলাম, যদি অ্যালুমিনিয়ামটাও দিয়ে দিত তাহলে এই ঘটনাটা ঘটতো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছিস, সিম্পল জিনিস ছিল। চল নেক্সট কোশ্চেনে যাই আবার। কতদূর হলো আমাদের হলো এটা। আচ্ছা, এরপর আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জিঙ্ককে কেন আমরা সন্ধিগত মৌল নয়, এটা যখন পড়িয়েছিলাম এটা বারবার বলেছিলাম যে আমরা জিঙ্ককে সন্ধিগত মৌল কেন বলতে পারবো না, জিঙ্ককে আমরা কেন সন্ধিগত মৌল বলবো না, ঠিক আছে, এটা বারবার বলেছিলাম। তাহলে প্রথমে এই কোশ্চেনটা উত্তর লেখার সময় তোকে প্রথমেই লিখতে হবে যে সন্ধিগত মৌল কাকে বলে। সন্ধিগত মৌল হচ্ছে যে সমস্ত মৌলের এমনি নিষ্ক্রিয় অবস্থা অথবা তার কোনো স্টেবল জারণ অবস্থায় আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকবে, পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকবে। ডি অরবিটাল যদি তার স্টেবল অবস্থায় অথবা মানে নিষ্ক্রিয় অবস্থায় বা স্টেবল অবস্থায়, গ্রাউন্ড স্টেট অবস্থায়, বা তার কোনো আয়ন জারণ অবস্থায় যদি ফুলফিল্ড হয়ে বসে থাকে, দুটো সিচুয়েশনে, তখন তাকে আমরা সন্ধিগত মৌল বলতে পারবো না। তাহলে সন্ধিগত মৌল হতে গেলে সে গ্রাউন্ড স্টেটে হয়তো ফুলফিল্ড থাকতে পারে ডি, জারণ অবস্থায় যেন হাফ ফিল্ড হয়ে যায়, হাফ ফিল্ড বলছি সরি একদম ভুল কথা, পার্সিয়ালি ফিল্ড হয়ে যায়, ঠিক আছে, তখন তাকে সন্ধিগত মৌল বলবো। জিঙ্কের ক্ষেত্রে কি হয়, তার গ্রাউন্ড স্টেটে তো ওটা কমপ্লিটলি ফিল্ড থাকে ডিটা, তার জারণ অবস্থাতেও কমপ্লিটলি ফিল্ড থাকে ডি, এই জন্য জিঙ্ককে আমরা সন্ধিগত মৌল বলতে পারি না। বইয়ে একবার দেখিয়ে দিই, বইয়ে কমপ্লিট অ্যান্সার লেখার সময় আমরা কি করব, সন্ধিগত মৌল হওয়ার যে ডেফিনেশন সেই ডেফিনেশনটি প্রথমে লিখবি, যে সন্ধিগত মৌলের ডেফিনেশন কাকে বলে, তারপরে সন্ধিগত মৌলের জেনারেল কনফিগারেশন লিখবি, দিয়ে একজনকে কপারকে বা কোনো একটা এক্সাম্পলকে তুলবি, কারণ এরকম কোশ্চেনও দিতে পারে যে কপারেরও তো D10, জিঙ্কেরও তো D10, তাহলে কপারকে আমরা সন্ধিগত মৌল বলছি কিন্তু জিঙ্ককে আমরা সন্ধিগত মৌল কেন বলছি না, সেটাও কিন্তু সেম কোশ্চেন হতে পারে, একই উত্তর। তাহলে অ্যান্সার হবে যেসব মৌলের পরমাণু স্থিতাবস্থায় বা কোনো স্থায়ী জারণ অবস্থায়, স্থায়ী ওয়ার্ডটা যেন থাকে, জারণ অবস্থায় আংশিক পূর্ণ ডি উপকক্ষ থাকে, তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলবো। তাহলে প্রথমে সন্ধিগত মৌল কাকে বলে তার ডেফিনেশনটা পরীক্ষাতে লিখলি, ঠিক আছে। তারপরে কি করবি, ডি ইলেকট্রন যারা ডি কক্ষপথে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবি। এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা এখনই মুখস্থ কর, তার কারণ তোকে একটা 1 নম্বরের কোশ্চেন অন্য ইয়ারে আছে যেখানে ডি এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেবে। আচ্ছা, কি এদের যোজ্যতা কক্ষে সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় n-1, d1 to 10 আর ns1 to 2। কিভাবে মনে রাখবো, তুই যদি যে কোনো নোন যে ডি অরবিটালের ইলেকট্রনগুলোকে মানে ডি আছে এরকম অ্যাটম জানিস, যেমন ধর আমি বললাম আয়রন অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, আয়রন অ্যাটমিক নাম্বার তাহলে আমার হচ্ছে 26 মানে এর প্রথমে 3d6 অবধি আর্গনের কনফিগারেশন, তারপরে আমরা কি লিখি 4s2, তারপরে আমরা লিখি 3d6, তাহলে এখানে কি হচ্ছে 4s 3d6, তাহলে 3dটা হচ্ছে তার n-1d
আর 4s-টা হচ্ছে তার ND, একদম বাইরের ND কেন NS, 4s-টা হচ্ছে তার NS আর D-টা হচ্ছে তার n-1d। NS-এ অলওয়েজ দুটো থাকে, আর ND-তে কি হতে পারে, 1টা থেকে 10টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে, কারণ স্ক্যান্ডিয়ামে 1টা 2টো 3টে 4টে 5টা করতে করতে 10টা অবধি আমরা জিঙ্ক অবধি পৌঁছাই। তাহলে এটা হচ্ছে ডি এর জেনারেল কনফিগারেশন, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার জিঙ্কের জন্য যদি আমরা বলি, জিঙ্কের স্থিতাবস্থায় কনফিগারেশন হচ্ছে আর্গন মানে 3d6 অবধি, তারপরে হচ্ছে 4s2 3d10, আর জিঙ্কের একটা স্টেবল জারণ অবস্থা হচ্ছে জিঙ্ক 2+, তাহলে দুটো ইলেকট্রন বেরোবে। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে কি পড়েছিলাম, 4s-এ যেমন ইলেকট্রনটা কি বলেছিলাম, 4s-এ যেমন ইলেকট্রনটা আগে ঢোকে, আউটবাউ প্রিন্সিপাল, 4s-এর n+l ভ্যালুটা কম 3d এর থেকে, 4s-এর n+l ভ্যালু হচ্ছে 4 আর 3d এর n+l ভ্যালু হচ্ছে 3 আর 2 এ 5, তাই ইলেকট্রনটা 4s-এ আগে ঢোকে, বেরোবেও 4s থেকে আগে, জিঙ্ক 2+ মানে দুটো ইলেকট্রন বেরোচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3d10। তাহলে পরের কথাটাতে তোকে জিঙ্কের এই কথাটা লিখতে হবে, জিঙ্কের স্থিতাবস্থা ইলেকট্রনিক কনফিগারেশনও ডিটা পুরো ফিল্ড, তার একটা স্টেবল ইলেকট্রনিক স্টেবল জারণ অবস্থা 2+, তখনও কিন্তু ডিটা কমপ্লিটলি ফিল্ড। এই কারণে জিঙ্ককে আমরা সন্ধিগত মৌল বলতে পারবো না। তাহলে কি হবে, সন্ধিগত মৌলের ডেফিনেশন, জেনারেল কনফিগারেশন দিয়ে বলবো জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন, এটা জিঙ্কের একটা স্থায়ী অবস্থা ইলেকট্রনিক কনফিগারেশন এটা, তাই জিঙ্কের স্থিতাবস্থায় এবং একটা স্থায়ী জারণ অবস্থায় দুটো ক্ষেত্রেই জিঙ্কের ডিটা পুরোপুরি ফিল্ড, তাই ডিকে আমরা কি বলতে পারবো না, সন্ধিগত মৌল বলতে পারবো না। তাহলে ওই পার্টিকুলার কোশ্চেন অ্যান্সার শেষ। এবার যদি তোকে কোশ্চেন করে কপারেরও তো ডি কমপ্লিটলি ফিল্ড, কপারকে আমরা সন্ধিগত মৌল বললেও জিঙ্ককে কেন বলছি না, তাহলে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা হবে। কপার 29 হলো কপারের ক্ষেত্রে আর্গন, দ্যাট মিনস 3d6 অবধি গেল, তারপরে কপারের জন্য হয়ে যায় 4s1 3d10, এটা লিখলি। কপারের একটা স্টেবল ইলেকট্রনিক স্টেবল জারণ অবস্থা হচ্ছে 2+, কপার 2+, তাহলে হচ্ছে এখানে লিখবি আর্গন দিয়ে 4s থেকে একটা ইলেকট্রন বেরোলো, 4s0 হলো, এবং তারপরে ডি থেকে বেরোবে, তাহলে d9। তাই কপারের জন্য বলতে হবে যে কপারের স্থিতাবস্থায় ডিটা কমপ্লিটলি ফিল্ড হলেও কপারের একটা স্টেবল জারণ অবস্থা +2 স্টেটে কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা হয় 3d9, অর্থাৎ ডিটা আংশিকভাবে পূর্ণ। তাই আমরা কপারকে কি সন্ধিগত মৌল আমরা বলতে পারবো, কিন্তু জিঙ্ককে বলতে পারবো না। তাই জিঙ্ককে কেন আমরা সন্ধিগত মৌল বলতে পারি না, এটা একটা কোশ্চেন হতে পারে। আরেকটা কোশ্চেন হতে পারে কপারকে আমরা বলতে পারছি কিন্তু জিঙ্ককে কেন পারছি না, তাহলে কপারের কম্পারেটিভ আলোচনাটাও করতে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর শুরুতে এই কোশ্চেনের অ্যান্সারটা লেখাটা শুরুতে কিভাবে হবে, কাদেরকে আমরা সন্ধিগত মৌল বলি এবং সন্ধিগত মৌলের জেনারেল কনফিগারেশনটা কিন্তু তোকে একবার লিখে দিতে হবে, কারণ ওটা একটা কোশ্চেন এবং জেনারেল কনফিগারেশনটা লিখলে কোশ্চেনটা আরো ভালো হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বইয়ে সব দাওয়াই রয়েছে, আমি যদি বইয়ে আরেকবার চলে যাই, বইয়ে দাওয়াই রয়েছে জেনারেল কনফিগারেশন, এটা কপার এজি এইউ এদের এরকম সব এখানে ব্যাখ্যা করা রয়েছে। আমি যা বলেছি তুই এখানে একবার পড়ে নিবি, এই জায়গাটা সব দেওয়া রয়েছে, বইয়ে দেওয়াই রয়েছে। আর অ্যান্সারটা কিভাবে কি লিখতে হবে বলেই দিলাম, বইয়ের পেজও দেখিয়ে দিলাম। প্রতিটা অ্যান্সারের জন্য আমার কাছে বইয়ের ছবি আমি তুলে রেখেছি, চিন্তা নেই। আচ্ছা 23 সাল আমাদের হলো, এবার মনে করিস না যে বাকি সালগুলো করতে এতক্ষণ ধরে সময় লাগবে, তাহলে তো 10টা বছর করতে 10 × 30 মিনিট 300 মিনিট লেগে যাবে, তা নয়। এবার কমন কোশ্চেন আসবে, বারবার তাড়াতাড়ি হয়ে যাবে। সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রনিক বিন্যাস লেখো, অলরেডি বলে দিয়েছি। ল্যান্থানাইড মৌলগুলি পরমাণু ক্রমাঙ্ক পৃথক হওয়া সত্ত্বেও তারা পর্যায় সারণীতে একই জায়গাতে কেন স্থান পেয়েছে, এদের এখানে লেখা রয়েছে। সিম্পল কথা, স্বাভাবিক। ল্যান্থানাইড কাদেরকে আমরা একই জায়গাতে দিই, যাদের ইলেকট্রনিক বিন্যাসের মিল আছে, যাদের প্রপার্টির মিল আছে, স্বাভাবিক। তাহলে ল্যান্থানাইড মৌলের পার্থক্য সূচক ইলেকট্রনগুলো কোথায় ঢোকে, 4f উপকক্ষে স্থান পায়। এদের যোজ্যত কক্ষের ইলেকট্রন বিন্যাস এবং রাসায়নিক ধর্মগুলো একই ধরনেরই হয়, তাই এরা মূল পর্যায় সারণীতে একই জায়গাতে স্থান পেয়েছে। তাহলে ল্যান্থানাইডকে কেন এক জায়গায় রাখবো, প্রপার্টি সেম বলে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা কেন বেশি, অলরেডি বলে দিয়েছি। কোন মৌলের পরমাণুর অপেক্ষা তার ক্যাটায়ন ক্ষুদ্রতর কেন হয়, সিম্পল কথা, ওই সোডিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে ভাব, সোডিয়ামটা দিয়েই ভাব। সোডিয়াম নিউট্রাল সোডিয়াম যদি ভাবিস, তাহলে সোডিয়ামের 11টা প্রোটন 11টা ইলেকট্রন। এবার ধর ক্যাটায়ন বানাচ্ছি, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বার করলাম, সোডিয়াম প্লাস, তাহলে এখন ইলেকট্রন কটা, প্রোটন কটা, প্রোটন তো 11টাই, ইলেকট্রন কটা হয়ে গেল, সোডিয়াম প্লাসে 10টা। তাহলে ইলেকট্রন কমে যাওয়ার ফলে, ইলেকট্রন কমে গেছে, প্রোটনটা কমেনি, তাহলে ইলেকট্রন কমে যাওয়ার ফলে ওই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে গেছে। নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যেই বেড়েছে, অ্যাটমটা সাইজটা কি হয়ে গেছে, কন্ট্রাক্ট করে গেছে মানে সাইজে ছোট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ক্যাটায়নগুলো অলওয়েজ তার যে প্যারেন্ট অ্যাটম রয়েছে তার থেকে সাইজে ছোট হবেই। এবার এর অ্যান্সারটা আমি বইয়ে যে জায়গাটাই রয়েছে, মানে রেডিয়াস যেখানে আছে ওখানটা বার করবি, ওখানে আয়নিক রেডিয়াসের জায়গাটায় যাবে, ঠিক আছে। আয়নিক রেডিয়াসের জায়গাটা গেলেই অ্যান্সারটা পেয়ে যাবি, এই যেখানে দেওয়া রয়েছে।
যে কোনো মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারিত হলে ক্যাটায়ন তৈরি হয়, তাহলে ক্যাটায়ন কিভাবে তৈরি হয় সেটা বলা হলো। অ্যান্সারটা আরো বেটার হচ্ছে আর কি। প্রথমে তুই পরিচয় দিলি ক্যাটায়ন কাকে বলে। ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন অপেক্ষা প্রোটন সংখ্যা বেশি হওয়ায় ইলেকট্রনের প্রতি গড় নিউক্লিয় চার্জের প্রভাব বৃদ্ধি পায়। তাই ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা আরো তীব্রভাবে আকর্ষিত হয়, ফলে মূল পরমাণুর চেয়ে সংশ্লিষ্ট ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়। যেটা বললাম আর কি। তারপর এটা তো বইয়ের ভাষা, তাহলে নিজের মতো করে বিষয়টা বুঝে নিলি, বইটা একবার পড়ে নিলি। কত তুই লাইন বাই লাইন তো এসব আর ইতিহাস ভূগোলের মতো নয় যে মুখস্থ করে যাবি, ওরকম নয় ব্যাপারটা। বিষয়টা বুঝলি, যেহেতু ক্যাটায়নে প্যারেন্ট অ্যাটমের থেকে ইলেকট্রন কম কিন্তু প্রোটনটা সেম থাকছে, তাই ওভারঅল ইলেকট্রনগুলোর উপর আকর্ষণ বলটা বাড়ছে। আকর্ষণ বলটা বাড়লে অ্যাটমটা কন্ট্রাক্ট করে যাবে, দ্যাট মিন সাইজ ছোট হচ্ছে। এটা বইয়ের ভাষা লিখে দিবি, ঠিক আছে? সিম্পল, খুবই সিম্পল কোশ্চেন এগুলো। যেমন প্রথমে পড়েছিল এগুলো তো কোনো ব্যাপার নয়, সব টাইপের কোশ্চেনগুলো। তাহলে তার পরের বছরটা হয়ে গেলো, দেখলে আমি বললাম প্রথমটা করাতেই সময় লাগলো, তারপরেরগুলো এত সময় লাগবে না, এটা 5 মিনিটও লাগলো না। তারপরে 20 আর 21 সালে করোনার জন্য তো পরীক্ষা হয়নি, 20-21 সালে বেশ করোনার জন্য পরীক্ষা হলো না। দেন আমরা চলে এলাম 19 সালে। প্রথম আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনকে স্টার দিই। ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে 7-এর 1-এরটা স্টার পড়বে, 8-এর এটা স্টার পড়বে। প্রথম আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এটা ভালো করে করতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো করে করতে হবে, করছি। একই কোশ্চেন, সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস পরপর এটাও হলো। ল্যান্থানাইট সংকোচন পড়াবো। এই যে এই কোশ্চেনটা 10-এর 2। কপার সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক নয়, কেন? যদি উভয়ে ডি ব্লক মৌল। এটা একটা কথা হলো। এটা যেমন কোশ্চেন, এটা যেমন যা এই যে 23 সালে যে কোশ্চেনটা পড়েছিল যে জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন, ওটাও এটার পার্ট আনসার। তাহলে এই 4-এর কোশ্চেনটা যখন পড়বো তখন ওই যে কপারেরটা আলোচনা করে দিলাম, বললাম পরে, তাহলে পড়ে ওই সেম টাইপের পড়েছে। এবার আমরা এই যে 8-এর কোশ্চেনটা 8-এর আর 10-এর 2019 সালে 8-এর আর 10-এর কোশ্চেনটা বলিনি, তাহলে 2019 সালের 8-এর আর 10-এর কোশ্চেনটা বলি। তো হচ্ছে প্রথম আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন, ঠিক আছে? বইয়ে আছে, বইটা আমি এক্ষুনি দেখাবো বইয়ে কোথায় কি দেওয়া রয়েছে, সেটা দেওয়ার আগে বিষয়টা আমরা একটু বুঝে নিই। তারপরে বইয়ের ভাষাটা একবার পড়ে নেবো, তাহলেই আমাদের পড়া কমপ্লিট ওই টপিকটা সম্বন্ধে আর কি। অবশ্যই আজকের ক্লাস কমপ্লিট নয়। তাহলে প্রথমে কি আছে? সোডিয়াম আছে, তাই না? প্রথম তো সোডিয়ামই আছে। দাঁড়া একবার কোশ্চেনটা দেখি, আমার কাছে বই খোলা আছে। প্রথম কোশ্চেনে কে আছে? প্রথম কোশ্চেন আছে সোডিয়াম। সোডিয়াম, রাইট? তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমি ভ্যালেন্স অ্যালডাইলটি গোটাটা লিখি। 1s2, 2s2, 2p6, তারপরে 3s1। এখানে ইলেকট্রনটা বেরিয়ে আমাকে বার করতে বলছে Na+। মানে ইলেকট্রনটা বেরোচ্ছে কোথা থেকে? ইলেকট্রনটা বেরোচ্ছে 3s1 থেকে, রাইট? Na+ বানাচ্ছে কিভাবে? 3s1-এর ইলেকট্রনটা বার করে। আশা করি বুঝতে পারছিস। Na+ তৈরি হলো, তীর চিহ্ন দিয়ে আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম না, বেশ। তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কনফিগারেশনটা কি? 1s2, 2s2, 2p6, তারপরে আসছে 3s2। ম্যাগনেসিয়ামের প্রথম আয়নাইজেশন এনথালপি বলেছে, ম্যাগনেসিয়াম 2+ করে দিস না। প্রথম আয়নাইজেশন এনথালপি মানে একটা ইলেকট্রনই বেরোবে, দিয়ে আমি বানাতে চাইছি ম্যাগনেসিয়াম প্লাস। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস বানাচ্ছি মানে তারও 3s থেকে ইলেকট্রনটাই বেরোবে। কোথা থেকে ইলেকট্রনটা বেরোবে? 3s থেকে। কোথা থেকে ইলেকট্রনটা বেরোবে? 3s থেকে ইলেকট্রনটা বেরোবে। কিন্তু এবার আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবো দুজনের। সোডিয়ামের জন্য কি দাঁড়ালো? সোডিয়ামের জন্য দাঁড়ালো 1s2, 2s2, 2p6। আর ম্যাগনেসিয়ামের জন্য কি দাঁড়ালো? ম্যাগনেসিয়ামের জন্য দাঁড়ালো 1s2, 2s2, 2p6 দিয়ে হয়ে গেল 3s1। আলোচনা করবো এদের কনফিগারেশনগুলো, আলোচনা করবো। আগে কোন অরবিটাল থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে আর প্যারেন্ট অ্যাটমটার কি কনফিগারেশন সেটা নিয়ে আমরা একটু ভাবছি। ম্যাগনেসিয়ামের পর কে আছে? ম্যাগনেসিয়ামের পর আছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের কনফিগারেশন কি? একই টাইপের, শুধু 3p1। 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, রাইট? এবার আমি এটাকে সেই বানাবো অ্যালুমিনিয়াম 3+ করে দিস না। ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, বারবার বলছি, ইলেকট্রনটা এবার বেরোচ্ছে 3p1 থেকে। এর কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, দেন 3s2। বোঝা যাচ্ছে? আর লাস্টে কি আছে? সিলিকন। সিলিকন হচ্ছে 14। 2p6, 3s2, 3p4, 14 বলছি, 3p4 বলছি, 3s2, 3p2, ঠিক আছে? তবে কি 14টা হলো। কি বানাবো? সিলিকন থেকে একটা বার করবো, দ্যাট মিন সিলিকন প্লাস করবো। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে 3p1 হবে। এই হচ্ছে ব্যাপার। ইলেকট্রনটা কোথা থেকে বেরোলো? এর জন্য ইলেকট্রনটা বেরোলো 3p থেকে। আশা করি এই কথাটা বুঝতে পারলি। এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার ব্যাপারটা ভাবতে হবে কি? আমরা জানি আয়নাইজেশন এনথালপি, হ্যাঁ, আয়নাইজেশন এনথালপি লেফট। এবার সেই সাইজ দিয়ে ভাবতে হবে, লেফট টু রাইটে একটা সিঙ্গেল পর্যায়ে, কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, বাম দিক থেকে যত ডান দিকে যায়, তখন সাইজটা কি হয়? ছোট হয়।
অ্যাটমের সাইজ ছোট হচ্ছে মানে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনটা আছে তার দূরত্ব কমছে। ইলেকট্রনটা যদি দূরত্ব কমে যায় নিউক্লিয়াস থেকে, যদি তার দূরত্ব কমে তাহলে আকর্ষণ বল বাড়বে। আকর্ষণ বল যদি বাড়ে তাহলে সেই ইলেকট্রনটাকে ওই নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে বার করতে বেশি এনার্জি লাগবে, দ্যাট মিনস আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা বাড়বে। তাহলে লেফট টু রাইটে আয়নাইজেশন এনথালপি বাড়ার কথা, এবং এর একটা সিঙ্গেল পর্যায়ে রয়েছে, যেমন সোডিয়াম, রাইট, সোডিয়ামের পরেই রয়েছে ম্যাগনেসিয়াম, সবাই গ্রুপ সবাই পর্যায় 3 এর আন্ডারেই পড়ছে। দেখ ভ্যালেন্স শেলটা হচ্ছে 3 সবার জন্য। তাহলে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, দেন সিলিকন। ঠিক আছে, সোডিয়াম, সিলিকনটা ঠিক করে লিখি তারা, সিলিকন। তাহলে লেফট টু রাইটে কি হওয়ার কথা? আয়নাইজেশন এনথালপি বাড়ার কথা, অবশ্যই বাড়বে, কিন্তু একটা ডিসক্রিপেন্সি আছে। তফাৎটা কোথায় আছে? যদি ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের দিকে আমরা তাকাই, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাবো। সেই প্রবলেমটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা যখন বেরোচ্ছে সেটা একটা কমপ্লিটলি ফিল্ড অরবিটাল থেকে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে কমপ্লিটলি ফিল্ড অরবিটাল থেকে বেরোচ্ছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তাহলে ম্যাগনেসিয়ামের যেহেতু একটা কমপ্লিটলি ফিল্ড অরবিটাল থেকে বেরোচ্ছে, তাই ওই স্টেবল কনফিগারেশন থেকে আবার একটা ইলেকট্রনকে বার করা কিন্তু প্রবলেমেটিক। তাই ম্যাগনেসিয়ামে আয়নাইজেশন এনথালপিটা যাবে বেড়ে। ঠিক আছে, সোডিয়ামের তো অসুবিধা নেই, সোডিয়াম 3s1 এর ইলেকট্রনটা বার করে দিতে চাইছে, তাহলে ওই যে 2s2 2p6 নোবেল গ্যাস কনফিগারেশন চাইছে, তাহলে সোডিয়াম টুক করে ইলেকট্রনটা ছেড়ে দেবে। তাহলে আয়নাইজেশন এনথালপি IE1 এর তুলনা যদি আমরা করি, IE1 এর তুলনা যদি আমরা করি কর্নারে, তাহলে IE1 এর তুলনা করলে আমাদের সব থেকে কম এনার্জি কার লাগবে? সব থেকে কম এনার্জি লাগবে সোডিয়ামের। ঠিক আছে, এবার সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এইভাবেই বাড়তে বাড়তে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে ওই যে স্টেবল কনফিগারেশন। তার জন্য আমার এখানে অ্যালুমিনিয়াম আসবে, অ্যালুমিনিয়ামের পর ম্যাগনেসিয়াম আসবে, এবং সবার শেষে সিলিকন। ঠিক আছে, এই ট্রেন্ডটা মেনটেন করবে। আশা করি বুঝতে পেরেছি। সিলিকনের ওই এসআইটা কেটে গেছে, ক্যামেরাটা অতটা কভারেজ নিচ্ছে না বলে আশা করি বুঝতে পারছিস যে ওখানে সিলিকন আছে। ঠিক আছে, না বুঝতে পারলাম এটাকে একটু সাইডে সরিয়ে দেওয়ার চেষ্টা করি দ্বারা। এবার আশা করি দেখতে পাচ্ছিস, হ্যাঁ দেখতে পাচ্ছিস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কেন অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের লেফট টু রাইটের তো বাড়ার কথা, ওই অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামে ওখানে একটা ডিসক্রিপেন্সি আসবে। ঠিক আছে, তাহলে এটা ওই জন্য ইম্পর্টেন্ট ছিল। ল্যান্থানাইট সংকোচন, ল্যান্থানাইট সংকোচন ওই যে আমাদের কি বলবো পর্দা মানে স্ক্রিনিং ইফেক্টের উপরে এটা বইয়ে মার্ক করাই রয়েছে ল্যান্থানাইট সংকোচনটা। ল্যান্থানাইট সংকোচন আবার ক্লাস 12-এ উঠে পড়বি, যে সেমিস্টারে তোদের ডিএ ব্লক পড়তে হবে সেই সেমিস্টারে আবার ল্যান্থানাইট সংকোচন আসবে। তো এখানে ল্যান্থানাইট সংকোচন আমি বইয়ে একদম ডাইরেক্ট দেওয়াই রয়েছে, বইয়ে যেটা দেওয়া রয়েছে একদম পড়ে নিবি। এই যে ক্লোরিন পর্যায় বরাবর আয়নীয় এনথালপি, এই যে আয়নাইজেশন এনথালপির কথাটা যেটা বললাম, আয়নাইজেশন এনথালপির এখানে দেওয়া রয়েছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সব এখানে দেওয়া রয়েছে। আমি ছবি তুলে রেখেছিলাম, দরকার পড়লো না ছবি দেখানোর, বইয়ে দেখে নিবি, আয়নাইজেশন এনথালপি বার করবি, বইয়ে সব দেওয়া রয়েছে। আচ্ছা, ল্যান্থানাইট সংকোচনের কারণ, ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? লাস্ট ইলেকট্রনটা বা ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা ল্যান্থানাইটসের জন্য কোথায় ঢোকে? 4f অরবিটালে ঢোকে। তাহলে ল্যান্থানাইট মনোসোমের বহিস্তম কক্ষে সাধারণ ইলেকট্রনিক বিন্যাস। আচ্ছা, এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা মুখস্থ করবি, যদি তোদের এতদিন সন্ধিগত মৌলে জেনারেল কনফিগারেশনটা দিয়েছে, হঠাৎ করে যদি তোদের স্কুলের স্যারের মনে হয় যে আমি ল্যান্থানাইটের জেনারেল কনফিগারেশনটা লিখতে দেবো, তাহলে এটা, তাহলে 4f1 to 14, 5d0 to 1 আর 6s2 ল্যান্থানাইটের এটা। ঠিক আছে, আর যদি এটাকে এমনি জেনারেল কনফিগারেশন আকারে করতে হয়, এইটাকে ns করে দিবি, এটাকে n-1d করে দিবি, এটাকে n-2f করে দিবি, তাহলেই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছিস। তাহলে এটা ns2, n-1d তে 0 to 1 আর n-2f এ 1 to 14 জেনারেল কনফিগারেশন হলো। এদের যে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রনটা, ল্যান্থানাইটে যে 14টা ইলেকট্রন হয়, সরি 14টা এলিমেন্ট হয়, 14টা এলিমেন্ট কিভাবে হয়? 4f1 2 এইভাবে করতে করতে 14টা ইলেকট্রন প্রবেশ করতে করতে যায়, মাঝখানে f এর দু একটা কনফিগারেশন আছে যেগুলো ফরবিডেন, সেগুলো হয় না। তাও বোঝার জন্য আমি কি বলছি, f এ যেহেতু 14টা ইলেকট্রন ধরে, একটা 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 করে ইলেকট্রন প্রবেশ করছে, আর 14টা আলাদা আলাদা এলিমেন্ট তুই পাচ্ছিস, সেন্টারের প্রোটনটাও বাড়ছে একটা একটা করে। যাই হোক, পার্থক্য সূচক ইলেকট্রনটা 4f অরবিটালে প্রবেশ করে। f অরবিটালের ডিফিউজড আকৃতির হয়, পরিব্যাপ্ত আকৃতি, দ্যাট মিনস ডিফিউজড, ছড়িয়ে থাকে একটু। ঠিক আছে, হওয়ার জন্য এর আবরণী প্রভাব, এইটা হচ্ছে মেন। এই আবরণী প্রভাব কথাটাই তোর স্কুলের স্যার বা স্যার যে খাতা দেখছে সেই স্যার দেখছে যে তুই ডি অরবিটালটাকে পরিব্যাপ্ত, দ্যাট মিনস ডিফিউজড শেপের বলেছিস নাকি, আর ওর যে শিল্ডিং ইফেক্টটা এফ অরবিটালের শিল্ডিং ইফেক্টটা যে খুবই কম, এই কথাটা বলছিস নাকি তোর খাতাতে খুঁজবে স্যার। তাহলে শিল্ডিং ইফেক্টটা যদি কম হয়, তাহলে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশের সঙ্গে সঙ্গে মৌলগুলি পরমাণু ক্রমাঙ্ক এক একক করে বৃদ্ধি পায়, একটা করে সেন্টারে প্রোটনও বাড়ছে, এফ অরবিটালে একটা করে এক্সট্রা ইলেকট্রনও বাড়ছে। কিন্তু এফ অরবিটাল ইলেকট্রনগুলো শিল্ডিং ইফেক্ট খুব একটা ভালো নয়,
পেলেও এফ অরবিটালের আবরণী প্রভাব বৃদ্ধি পায় না, বিশেষভাবে প্রভাবটা খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর অধিক সংখ্যক প্রোটন সমন্বিত নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ঠিক আছে, তাহলে এফ অরবিটাল ভালো করে স্ক্রিন করতে পারে না নিউক্লিয়াসের চার্জকে, স্ক্রিন যেহেতু করতে পারছে না তাহলে নিউক্লিয়াসের আধানটাকে ভালোভাবে ডিফেন্স লাস্ট অরবিটাল ইলেকট্রনগুলো ভালোভাবে পাচ্ছে, দ্যাট মিনস সাইজটা ছোট হচ্ছে এই কারণে। এটা আরো ডিটেলে যখন ক্লাসে পড়িয়েছিলাম ওই শিল্ডিং ইফেক্ট কাকে বলে, যে এখানে তো আমি আর আবরণী প্রভাব কাকে বলে সেটা নিয়ে কিছু বললাম না, জাস্ট আবরণী প্রভাব আছে এই কথাটা লিখতে হবে খাতায় সেটা বললাম। যখন আমি এই সব টপিকগুলো পড়িয়েছিলাম সেখানে আবরণী প্রভাব কি না কি, সেগুলো আবরণী প্রভাব কি এসব নিয়ে ইন্ডিভিজুয়াল ক্লাস গেছে, যারা ক্লাস দেখেছিস তারা ভালো করে জানিস যে আবরণী প্রভাব কি, পেনিট্রেটিং পাওয়ার কি, কিভাবে হয়, কিভাবে বুঝবো, কি হচ্ছে না হচ্ছে, তার কনসেপ্টগুলো সব আগের ক্লাসে বলা হয়েছে। এখন তো কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, তাই কিভাবে অ্যান্সার লিখবো সেগুলো বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোন কথাগুলো যেন পরীক্ষার খাতাতে মিস না যায়, কোনো কনসেপ্ট না বুঝতে পারলে আবার বলছি পুরোনো ক্লাস দেখতে হবে, সব জিনিসপত্রগুলো ইন্ডিভিজুয়ালি ডিটেলে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে এই ইয়ারটাও হয়ে গেল। তারপরের ইয়ারে দেখি 2019। আচ্ছা, কৌণিক সম্পর্ক। কৌণিক সম্পর্কটা একটা ইম্পর্টেন্ট টপিক, ডায়াগোনাল রিলেশনশিপ। লাস্টের ক্লাসে লাস্টের দিকের ক্লাস বা লাস্টের আগের ক্লাসে ডায়াগোনাল রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে। তো ডায়াগোনাল রিলেশনশিপ কি, পর্যায় সারণীর কোন একটা পর্যায় কোন একটা এলিমেন্ট এবং তার পাশের পর্যায়ের নিচের এলিমেন্টটা। ঠিক আছে, তাহলে তার পাশের পর্যায় কেন বলছি, তার সেম পর্যায়ে গেল, রাইট, কোন একটা পর্যায়ের কোন একটা এলিমেন্ট এবং তার পাশের এলিমেন্টের নিচের পর্যায়ের এলিমেন্টটা, সেটাকে আমরা বলছি ডায়াগোনাল রিলেশনশিপ। বলছে কোথায় কোথায় ডায়াগোনাল রিলেশনশিপ অনেকে বেশি দেখায়, খুব একটা এলিমেন্টটা দেখায় না, কাদেরকে দেখায় এই ছকটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আমি ছবি তুলে রেখেছি, ছবিটা দেখিয়ে দিই, ভালো করে মনে রাখবি। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পিরিয়ডের মধ্যে দেখা যায়। সেকেন্ড পিরিয়ডে একটা এলিমেন্ট এবং ওই এলিমেন্টের পাশের এলিমেন্টের নিচের এলিমেন্ট, মানে থার্ড পিরিয়ডের নিচের এলিমেন্টটা, ওদের মধ্যেই তুই ডায়াগোনাল রিলেশনশিপটা দেখতে পাবি। ঠিক আছে, তো ডায়াগোনাল রিলেশনশিপ এইটা একটু মনে রাখ। তাহলে যে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে তাহলে যেটা বলছিলাম, কোন একটা এলিমেন্ট তার পাশের এলিমেন্টের নিচের এলিমেন্টের সাথে মানে কি বলবো, একটা বিভিন্ন প্রপার্টির সেম থাকে, কারণ পর্যায় বরাবর লেফট টু রাইটে পিরিয়ডিক প্রপার্টিগুলো যেভাবে চেঞ্জ হয় আপ টু ডাউনে তার অপোজিট চেঞ্জ হয়। সেই জন্য এই দিক থেকে বাড়লে এই দিক থেকে কমে, বেড়ে কমে মোটামুটি আগের এলিমেন্টের ওটার সাথে মিল থেকে যায়। এগুলো কেন হয়, যে সম্পর্কের ব্যাখ্যা, এগুলো সব এক্সপ্লেন করেছি। তবে এই জোড়াগুলো মনে রাখ, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে সিলিকন। আশা করি এই তিনটে পেয়ার মনে থাকবে, তাহলে ওই কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবি। ওখানে বলেছে কোনটা, একটা এমসিকিউ আকারে দিয়েছে, দেখ এমসিকিউ আকারে দিয়েছে, যে কোনটা দেখা যায়, যে ম্যাগনেসিয়ামের সাথে কে, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, এক্ষুনি বললাম লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, আর একটা তাহলে কি হবে, আমার লিথিয়াম হবে, ম্যাগনেসিয়ামের সাথে তো লিথিয়াম, তাই না? আচ্ছা, নিচে মৌলগুলোকে প্রথম আয়নাইজেশন এনথালপি লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এদের আন্ডারে সাজাতে বলেছে, প্রথম আয়নাইজেশন এনথালপির ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে আমরা এটাকে সাজাই। একই টাইপের কোশ্চেন, এইরকম টাইপেরই কোশ্চেন নিজে করতেই পারবি। তাহলে কাদের মধ্যে করতে বলেছে, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে লিথিয়াম রাইট, লিথিয়ামের হচ্ছে 3, মানে 1s2 2s1। তারপরে কি আছে, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1 2p6 3s1। তারপরে ম্যাগনেসিয়াম কাকে বাদ দিলাম, ও বেরিলিয়াম ছিল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। আচ্ছা, বেরিলিয়াম ছিল, এখানে বেরিলিয়ামটাকে লিখে দিই, 1s2 2s2 4, আর এরপর ম্যাগনেসিয়াম 2p6 3s2। তাহলে আমি যদি পিরিয়ডিক টেবিলের কথা ভাবি, লিথিয়ামের নিচে সোডিয়াম, আর লিথিয়ামের পাশে বেরিলিয়াম, তার নিচে ম্যাগনেসিয়াম, সেই সেকেন্ড আর থার্ড পিরিয়ডকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, ঠিক আছে। এবার এদের মধ্যে সাজাতে বলেছে। এবার দেখ, বেরিলিয়ামের ক্ষেত্রে বেশি হবেই ফুলফিল্ড, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশি হবেই, কারণ দুজন হচ্ছে ফুলফিল্ড কন্ডিশনে রয়েছে। তো এরা দুজন ফুলফিল্ড কন্ডিশনে রয়েছে, এই দুটো হচ্ছে ব্যাপার। আর কি জানি, তাহলে এদের দুজন ফুলফিল্ড, তাহলে আমি বুঝতে পারছি লিথিয়াম আর সোডিয়ামের থেকে
বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের বেশি হবেই, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের বেশি হবেই। কারণটা কি? কারণটা হচ্ছে এদের 2s2 আর 3s2 ফুল ফিল্ড রয়েছে, ওদের হাফ ফিল্ড রয়েছে, বেশি স্টেবল কনফিগারেশন, তাহলে ওখান থেকে বেরোতে চাইবে না। আর আমরা কি জানি আয়নাইজেশন এনথালপি, যদি আমরা লেফট টু রাইটে যাই, লেফট টু রাইটে গেলে কি হয়, সাইজটা ছোট হয়ে যাওয়ার জন্য আয়নাইজেশন এনথালপিটা বেড়ে যায়, আয়নাইজেশন এনথালপিটা বাড়ে। আর উপর থেকে নিচে কি হয়, লেফট টু রাইটে আয়নাইজেশন এনথালপি ইনক্রিজ করে, আর টপ টু বটমে আয়নাইজেশন এনথালপি ডিক্রিজ করে। লেফট টু রাইটে ইনক্রিজ কেন করে? সাইজটা ছোট হয়ে যায় বলে ইনক্রিজ করে যায় এনথালপিটা। আর টপ টু বটমে ডিক্রিজ কেন করে যায়? টপ টু বটমে সাইজটা বড় হয়ে যায়, টপ টু বটমে সাইজটা বড় হয়, সাইজটা বড় হলে আয়নাইজেশন এনথালপি ডিক্রিজ করবে। তাহলে আমি বুঝতে পারলাম লিথিয়াম সোডিয়ামের থেকে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বেশি এনথালপি হবে, তার কারণ ফুলফিল কনফিগারেশন থেকে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগে। আর আমরা দেখলাম লেফট টু রাইটে বাড়ে, আপ টু ডাউনে কমে, তাহলে লেফট টু রাইটে বাড়লো, টপ টু ডাউনে কমলো। তাহলে এখান থেকে বুঝতে পারছি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে বেরিলিয়াম বেশি, তারপরে ম্যাগনেসিয়াম। তাহলে বেরিলিয়ামের সব থেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, রাইট। এরপরে যদি আমরা আলোচনা করি, উপর থেকে নিচে কমে যাচ্ছে, তারপরে কে আসবে? লিথিয়াম আসবে, এবং সবারই থেকে কমে কে থাকবে? সোডিয়াম থাকবে। আশা করি বুঝতে পেরেছিস। উল্টো করে সম্পর্ক করে আমরা এইভাবে করতে হয়, এবং এইভাবে কিন্তু পরীক্ষাতেও তোদের অ্যাসেস করতে, পরীক্ষা ইন দ্য সেন্স এন্ট্রান্স এক্সামেও কিন্তু এইভাবে বুঝতে হবে বিষয়পত্রগুলো, হ্যাঁ, প্রপার্টিগুলোকে, কোন দিকে বাড়ছে কোন দিকে কমছে, এরকম টাইপের কোশ্চেনও কিন্তু ইম্পর্টেন্ট, এন্ট্রান্সেও এরকম টাইপের কোশ্চেন চলে আসে। এর পরের কোশ্চেনটা দেখ, ইলেকট্রোনেগেটিভিটির উপর এরকম টাইপের একটা কোশ্চেন। নিম্নতম তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রমে সাজাও। সিলিকন আছে, সোডিয়াম আছে, ফ্লুরিন, ক্লোরিন আছে। সেম ওয়েতে আমি এখানে চলে যাই, এইভাবে একটু করার চেষ্টা করি। কিরকম করে দিয়েছে দেখ, ফ্লুরিন দিয়েছে গ্রুপ 17-এর, তার নিচে ক্লোরিন দিয়েছে, কে দিয়েছে? এরপরে এখানে তো অক্সিজেন আছে, তারপরে কে দিয়েছে? এখানে সোডিয়াম কেন লিখছি, সোডিয়াম বললাম তখন নাইট্রোজেনকে ছিঁচি, তাহলে অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের নিচে কে হয়? ফসফরাস, এখানে কে আছে? সিলিকন, সালফার। এর আগে কে আছে? কার্বন, কার্বনের নিচে আছে সিলিকন। তাহলে এইভাবে তোকে পরপর দিয়েছে। এবার কোন কটা আদতে তোকে কোশ্চেনের জন্য দিয়েছে, কোন কটা তোকে আদতে আলোচনা করতে দিয়েছে, যেগুলো আলোচনা করতে দিয়েছে সেগুলোকে রাখি, বাকিগুলোকে আমি মুছে দিই। বুঝতে পারছিস? এরকম করে 4টে এলিমেন্টের মধ্যে দিয়েছে। আমরা পাউলিং স্কেল অনুযায়ী অলরেডি জানি ফ্লুরিন হচ্ছে বিশ্বের সব থেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এমনি তো লেফট টু রাইটে ইলেকট্রোনেগেটিভিটির ওই প্রপার্টিটা আগে লিখি। লেফট টু রাইটে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, টপ টু ডাউনে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। তাহলে যখন লেফট টু রাইটে যাচ্ছি, সব থেকে এক্সট্রিম লেফটে, টপ টু ডাউন, এক্সট্রিম লেফটে আছে ফ্লুরিন, নোবেল গ্যাস বাদ দে, আর সবারই টপে, যদি উপর থেকে নিচে তো কমে যায়, তাহলে এক্সট্রিম লেফটে সবারই টপে যে আছে তার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হবে। তার মানে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, এবং পাউলিং স্কেলে এর ভ্যালু হচ্ছে 4.0। আচ্ছা, এবার লেফট টু রাইটে বাড়ে, সোডিয়াম থেকে নাইট্রোজেন থেকে ফ্লুরিনে বাড়লো, ফ্লুরিন থেকে ক্লোরিনে তো আবার কমলো, তাহলে ফ্লুরিনের থেকে নাইট্রোজেনেরও কম, ফ্লুরিনের থেকে ক্লোরিনেরও কম। পাউলিং স্কেলে তুই যদি ভ্যালু দেখিস, এদের দুজনের ভ্যালুটা অলমোস্ট সমান বা সমান 3.0 করে। তাহলে এখানে যেটা দাঁড়াবে, ক্লোরিনের ভ্যালুটা নাইট্রোজেনের সাথে সমান হবে, এবং অটোমেটিক্যালি সিলিকন সব থেকে শেষে যাবে, এবং এর ভ্যালুটা কিছু একটা 1.8 বা এরকম কিছু একটা। আমার ভ্যালুটা মনে নেই, তাই আমি ভ্যালুটা লিখছি না, আমার যে ভ্যালুগুলো মনে ছিল আমি সেটা লিখলাম। কিন্তু ভ্যালু না মনে থাকলেও কিছু নয়, ইনক্রিজিং ডিক্রিজিং এই অর্ডার দেখলে এটা আরামসে করে দেওয়া যায়। এবার এই বিষয়গুলোকে নিয়ে তুই যত পড়বি ভাববি, তত সহজে তুই অ্যান্সারগুলো করতে পারবি। ঠিক আছে? তাহলে সিলিকনের হলো সব থেকে কম, নাইট্রোজেন ক্লোরিন অলমোস্ট সমান, আর ফ্লুরিনের সব থেকে বেশি, এটা তো আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। এবার তোকে কোশ্চেনটা বলেছিল কি? কোশ্চেনটা বলেছিল তড়িৎ ঋণাত্মকতার নিম্নক্রমে সাজাও। আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলেছি, মানে কম থেকে বেশি, ঊর্ধ্বক্রম হয়েছে, নিম্নক্রমে বলেছে। তাহলে নিম্নক্রমে বললে কি? বেশি থেকে কম, এটা বেশি, তারপরে ক্লোরিন, নাইট্রোজেন, এবং সব থেকে কমে আমার কে আছে? সিলিকন। তাহলে এটা হয়ে গেল আমার নিম্নক্রমে। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে। আচ্ছা, এরপরের কোশ্চেন কি দেখি? এরপরে কোশ্চেনটা দেখে, পরের কোশ্চেনটা ইজি, পর্যায় সারণীতে কোথায় তার পজিশন। আমি আর এখানেই করে দেবো, আলাদা করে আমি কোথাও লিখছি না। কি কোনো পর্যায় সারণী সর্ববহিস্থক ইলেকট্রনিক কনফিগারেশন, সর্ববহিস্থক ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p3 হলে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটির অবস্থান। আমরা কি জানি? পর্যায়, কোন একটা মৌলের ভ্যালেন্স শেলের যে নাম্বার সেটাই হচ্ছে তার পর্যায়। তাহলে এটা কোন পর্যায়ে থাকবে? এটা থার্ড পর্যায়, মানে থার্ড পিরিয়ডের এলিমেন্ট, এটা থার্ড পিরিয়ডের এলিমেন্ট। আচ্ছা, লাস্ট ইলেকট্রনটা পি সাবসেলে প্রবেশ করেছে, তাহলে এটা পি ব্লকের অন্তর্গত। কোন ব্লক? পি ব্লক। পি ব্লকের অন্তর্গত হলে কি করতে হয়? গ্রুপ নাম্বার কি করে বার করতে হয়? 10 প্লাস ভ্যালেন্স ইলেকট্রন। এখানে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কত? 3s এ 2টো, 3p তে 3টে, তাহলে 5টা।
+10 মানে 15, তাহলে গ্রুপ 15 এর থার্ড পিরিয়ড পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে গ্রুপ 15 থার্ড পিরিয়ড গ্রুপ নাম্বার 15, কত? 15 গ্রুপ নাম্বার। আশা করি বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে যখন বুঝিয়েছিলাম সেই ক্লাস দেখতে হবে। অক্সিজেন সালফার, দেখ সেম কোশ্চেন আবার এসেছে। আচ্ছা, এই কোশ্চেনটা ঊর্ধ্বক্রম আবার আগে আলোচনা করা হয়ে গেছে, একই কোশ্চেন এবার দেখ অনেকবার রিপিট হবে। আচ্ছা, আবার একটা এলিমেন্টের পর্যায় সারণীতে পজিশন, এটাও পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? পজিশনের এই কোশ্চেনটা মাল্টিপল টাইম এসেছে, এই পার্টিকুলার কোশ্চেনটা আসেনি, পজিশন বার করার কোশ্চেন মাল্টিপল টাইম এসেছে, তাই দিলাম। এই কোশ্চেনটা দেখ, একটি মৌলিক ইলেকট্রনিক 3d10 4s2 হলে দীর্ঘ পর্যায় সারণীতে তার অবস্থান, ভ্যালেন্স শেল কত? 4, তাহলে কোন পর্যায়? 4th পিরিয়ড। বেরিয়ে গেল, কোথায় বেরোলো? 4th পিরিয়ডে বেরোলো, রাইট? তাহলে 4th পিরিয়ডে এলো, বেশ। লাস্ট ইলেকট্রনটা ডি তে ঢুকেছে, এস হিসাবে নয় কিন্তু, 4s এর পর 3d তে ঢুকেছে, তাহলে কোন ব্লক? ডি ব্লক, বেশ, ডি ব্লক হলো। আচ্ছা, এদের ক্ষেত্রে কি করতে হয়? 10+ করতে হয় না, এস আর ডি তে টোটাল যতগুলো ইলেকট্রন যোগ করে দিলেই তার গ্রুপ নাম্বার বেরিয়ে যায়। 10 আর 2 12, তাহলে 12 গ্রুপ নাম্বার হচ্ছে 12, বেরিয়ে গেল, সব থেকে সোজা। পজিশনই সব থেকে তড়িৎ ঋণাত্মক, আমরা কাকে জানি? সব থেকে তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন। সব থেকে তড়িৎ ধনাত্মক কত? ওই যে একদম এক্সট্রিম লেফটে লিথিয়ামের গ্রুপটা, ক্ষারধাতুর গ্রুপটাতে একদম শেষে কি আছে? ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামকে আমরা ধরছি না তেজস্ক্রিয় বলে, তাহলে ফ্রান্সিয়ামের উপরে কি আছে? ফ্রান্সিয়ামের উপরে আছে আমার সিজিয়াম, তাহলে অ্যান্সার কি হবে? সিজিয়াম, ঠিক আছে? আচ্ছা, কৌণিক সম্পর্ক অলরেডি ডায়াগোনাল রিলেশনশিপ পড়তে বলেছিলাম, তাহলে পেয়ে যাবি ডায়াগোনাল রিলেশনশিপ। এই যে এইটা আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, কপার এবং কপার এবং পটাশিয়ামের মধ্যে কোনটির আয়নীয় এনথালপি বেশি এবং কেন? এবং এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? স্টার্ট দিলাম, এটা মাল্টিপল টাইম না এলেও এটা একটা নিজের জানার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে আমি এটাকে আলোচনা করে দিই, ঠিক আছে? ভালো করে দেখ, কোন দুটোর মধ্যে আলোচনা করতে বলছি? কপার আর পটাশিয়াম। কেন ইম্পর্টেন্ট? পটাশিয়াম যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, পটাশিয়ামের 19, তাহলে আর্গান 3d6, তারপরে 4s1। আর আমি যদি এখানে কপারের জন্য আলোচনা করি, কপারের জন্য সে আর্গান মানে 18টা ইলেকট্রন, তারপরে কি 4s1 3d10। এবার দুজনে আয়নন বিভবের কথা আলোচনা করেছে, তাহলে দুজনের কি আলোচনা করতে বলেছে? প্রথম আয়নাইজেশন এনথালপি। তাহলে কপারকে তুই যদি কপার প্লাসে কনভার্ট করিস, তাহলে এটা কি হয়ে যাবে? এটা শুধুমাত্র আর্গনের কনফিগারেশন পড়ে থাকবে, কারণ ইলেকট্রনটা বেরোচ্ছে কোথা থেকে? 4s থেকেই বেরোচ্ছে, তাহলে ইলেকট্রনটা বেরোচ্ছে কোথা থেকে? 4s থেকে বেরোচ্ছে। আর কপারকে আমি যদি কপার প্লাস করি, একটা ইলেকট্রন বার করি, তাহলে কপারের হয়ে যাবে আর্গান দিয়ে হয়ে যাবে 3d10। এর ক্ষেত্রে ইলেকট্রনটা কোথা থেকে বেরোচ্ছে? এর ক্ষেত্রে 4s থেকে বেরোচ্ছে। দ্যাট মিনস দুজনেরই ভ্যালেন্স সেলটা সেম, এবং ইলেকট্রনিক ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটাও একই। এরও 4s থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এরও 4s থেকে ইলেকট্রন বেরোচ্ছে, কিন্তু কার বেশি কার কম কি হবে না হবে এই কোশ্চেনটা এখানে করতে দিয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এবার ম্যাটারটা কি হচ্ছে, এর উত্তরটাও আমরা কিন্তু ওই স্ক্রিনিং ইফেক্ট দিয়ে পাবো, কারণ ডি এর স্ক্রিনিং করার ক্ষমতাটা খুব বাজে ডি অরবিটালের। তাহলে ডি অরবিটালের যদি স্ক্রিনিং করার ক্ষমতাটা খুব খারাপ হয়, ডি এর যদি স্ক্রিনিং করার ক্ষমতাটা খুব খারাপ হয়, তাহলে নিউক্লিয়াসের আধানটাও তো কপারে বেশি। কপারে 29টা প্রোটন আছে আর পটাশিয়ামে 19টা, তাহলে কপারের 29টা প্রোটনের যে টোটাল ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা, সেটা কি হচ্ছে? ডি এর আবরণী প্রভাবটা খুব খারাপ হওয়ার ফলে 4s এর ইলেকট্রনটা খুব ভালোভাবে নিউক্লিয়ার চার্জটাকে অনুভব করতে পারছে, তার ফলে নিউক্লিয়াসের দ্বারা 4s এর ইলেকট্রনটা অধিক কি বলবো শক্তভাবে আবদ্ধ, নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি 4s এর ইলেকট্রনের প্রতি। কার জন্য? কপারে, কারণ 3d এর আবরণী প্রভাবটা খুব খারাপ। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে সেই জিনিসটা নেই, তাই পটাশিয়ামের 4s এর ইলেকট্রনটা টুক করে বেরিয়ে যাবে, মানে আয়নাইজেশন এনথালপি ভ্যালু কম হবে, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি ভ্যালু কম হবে। কিন্তু কপারের ক্ষেত্রে এই ফার্স্ট আয়নাইজেশন এনথালপি ভ্যালুটা অনেক বেশি হবে। এবার বইয়ে লেখা আছে, আমি বইয়ে চলে যাই, বইয়ের জায়গাটা আমার ছবি তুলেই রেখেছি তোদেরকে বলবো বলে, তো সেইটা চলে যাই। এই যে অভ্যন্তরীণ কক্ষসমূহে আবরণী প্রভাব কাকে বলে? আমি আবরণী প্রভাব সম্বন্ধে আবার বলছি, এই ক্লাসে আমি বলছি না, কারণ এটা আবরণী প্রভাব বলতে গেলে তো সেই ক্লাস না, এগুলো বলেছি অলরেডি, যখন এগুলো পড়িয়েছি তখন বলেছি। এবং আবরণী প্রভাব SPDF এই আকারেই যায়। এবার এটা পার্টিকুলার এখানে যে এক্সাম্পল, এই এক্সাম্পলটাই ডাইরেক্ট তুলেছে যে কপার এবং পটাশিয়ামের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনিক বিন্যাস দুজনের জন্যই 4s1। কি করে 4s1 হলো একটু আগেই দেখালাম বোর্ডে, হলেও কপারের আই ইন দ্য সেন্স কিছু বলা না থাকলে বইয়ে লেখা ছিল, আমরা যখন আয়নাইজেশন এনথালপি ডেফিনেশন বলি আমরা ফার্স্ট আয়নাইজেশন এনথালপিকেই বলতে চাই,
কিছু যদি বলা না থাকে তাহলে আমরা ফার্স্ট আয়নাইজেশন এনথালপিকেই বুঝবো, বলা থাকলে তো কোনো ব্যাপার নয়, না বলা থাকলে আমরা IE1 কেই বুঝবো। মান হলেও কপারের IE1 এর মান পটাশিয়াম অপেক্ষা কি বললাম, পটাশিয়াম অপেক্ষা অনেক বেশি, কারণ এই যে ডিতে যে 10টি ইলেকট্রন রয়েছে তাদের আবরণী প্রভাবটা খুব দুর্বল হওয়ায় এস ইলেকট্রনগুলির প্রতি নিউক্লিয়াসে কার্যকরী আকর্ষণ বল প্রচুর বেড়ে যায় কপারের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ কপারের ইলেকট্রনটাও বেশি, ডি ভালো করে নিউক্লিয়ার চার্জকে স্ক্রিন করতে পারছে না, 4s এর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দ্বারা অনেক শক্তভাবে আবদ্ধ অবস্থায় রয়েছে। এই কারণে পটাশিয়াম পরমাণুতে অনুরূপ 3d ইলেকট্রন না থাকায় পটাশিয়ামের আই এর মান অপেক্ষাকৃতভাবে কম হয়। দিয়ে এইটা দেখিয়ে দিলে, আমি যে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখেছিলাম সেটা দেখিয়ে দিলে, ঠিক আছে। তাহলে এরকম জেনারেল ইলেকট্রন কনফিগারেশন IE1 দিয়েছি, K+ হয়েছে, জেনারেল কনফিগারেশন IE1 দিয়েছি, কপার প্লাস হয়েছে, এই 3d ইলেকট্রনটা দেখিয়ে দিলে, এটাই সিম্পল জিনিস, ঠিক আছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আবরণী প্রভাব কি জিনিস স্যার, ওই যে ক্লাসে পড়িয়েছি সেই ক্লাস দেখবে, ওখানে আবরণী প্রভাবের উপরেই একটা সিঙ্গেল ক্লাস চলে গেছে। আচ্ছা চল নেক্সট কোশ্চেনের দিকে যাই। ওই ফ্লুরিন ক্লোরিনের কোশ্চেন আবার এসছে। ও কোশ্চেন তো আবার এখানে তো শুরুতে যেতে হবে, তা ছোট করি। আবার একই কোশ্চেন কি দিয়েছে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি কেন, ওই একই কোশ্চেন আবার এসেছে। এবার দিয়েছে LiO, BeO, B2O3, CO2 এর অক্সাইডগুলি আম্লিকতা বৃদ্ধি অনুযায়ী সাজাও। ওই অক্সাইড আর হাইড্রাইডগুলির যে প্রপার্টি, তার মধ্যে হাইড্রাইডের থেকেও অক্সাইডটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অক্সাইডটা মাল্টিপল টাইম আসতে পারে। এই অক্সাইডগুলোর প্রপার্টি, তার জন্য এই পার্টিকুলার কোশ্চেনটা তো আসতে পারেই, এবং আলাদাও কোশ্চেন আসতে পারে তোকে এই অক্সাইডগুলোর, বিশেষ করে এই অক্সাইডের কোশ্চেন, ঠিক আছে। অক্সাইডগুলোর আম্লিকতা বা ক্ষারকীয়তা ক্রম বলেছিলাম। মেটাল যারা তারা অলওয়েজ বলা ভুল, মেটালরা বেসিক অক্সাইড মানে ক্ষারকীয় অক্সাইড তৈরি করার চেষ্টা করে, কিছু অ্যাম্ফোটেরিকও হয়, মধ্যে কথা বেসিক রেঞ্জে থাকবে। যারা নন মেটালের দিক তারা অ্যাসিডিক রেঞ্জে থাকবে। তাহলে পিরিয়ডিক টেবিলে লেফট সাইডে কারা রয়েছে মেটাল, রাইট সাইডে কারা রয়েছে নন মেটাল, তাহলে লেফট টু রাইটে গেলে আমরা মেটাল টু নন মেটাল যাচ্ছি। লেফট টু রাইটে গেলে মেটাল টু নন মেটালের দিকে গেলে তাদের অক্সাইডের প্রপার্টি যদি বলি, তাহলে লেফট টু রাইটে আম্লিক ক্যারেক্টার বাড়বে আর ক্ষারকীয় ক্যারেক্টারটা কি হবে, কমবে, কারণ মেটাল টু নন মেটালের দিকে যাচ্ছি। এটা দেখ, এটা সেম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরা সেকেন্ড পর্যায়ের মধ্যেই পড়ছে। তাহলে লিথিয়াম থেকে এটা Li2O হতো, তো লিথিয়াম থেকে আমরা যদি কার্বনের দিকে যাই তাহলে সেম পর্যায় বরাবর লেফট টু রাইটে যাচ্ছি। লেফট টু রাইটে গেলে কি হবে, ক্ষারকীয় ক্ষমতা কমবে, আম্লিক ক্ষমতা বাড়বে, রাইট। ক্ষারকীয় ক্ষমতা কমবে, আম্লিক বাড়বে, তার মানে লিথিয়াম টু কার্বন যেইভাবে পরপর দিয়েছে ওটাই হয়ে যাবে তোর কি, ওটাই হয়ে যাবে তোর আম্লিকতার ক্রম। এবার তুই ইনক্রিজিং সাজা ডিক্রিজিং সাজার জন্য ব্যাপার না। তাহলে Li2O, তারপরে তোর BeO বাড়ছে, দেন B2O3 তে বাড়ছে, দেন CO2 তে বাড়ছে। অ্যাজ লং অ্যাজ CO2 কে সব থেকে বেশি আর Li2O কে সব থেকে কম দেখাচ্ছিস, তার অ্যান্সার কারেক্ট হয়ে গেল। এবার আমাদের লাস্ট ইয়ার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রথম আয়নাইজেশন এনথালপি অলরেডি বলে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে মার্ক করা। আচ্ছা নিম্ন ইনক্রিজিং ব্যাসার্ধ অলরেডি আইসোইলেকট্রনিক স্পিসে ব্যাসার্ধ বলে দিয়েছি, এই জন্য এগুলো স্টার দেওয়া ছিল। অক্সিজেন ইলেকট্রনের এনথালপি সালফার অপেক্ষা কেন কম বলে দিয়েছি। এই অক্সাইডের প্রপার্টিটাতে বলছি, হিলিয়ামের আয়ন সর্বোচ্চ হয় কেন। আচ্ছা এই কোশ্চেনটা শুরুতেই বলে দেওয়া হয়েছে, 2023-এর কোশ্চেনে পড়েছে, সেখানে বলে দেওয়া হয়েছে। এখানে জারণ ক্ষমতা অনুযায়ী বলেছে, বিজারণ ক্ষমতা অনুযায়ী বলতো, যেমন বিজারণ ক্ষমতা অলরেডি বলেছি। তাহলে আমাদের লাস্ট যে দুটো কোশ্চেন পড়ে রয়েছে আবার একটা অক্সাইডের কোশ্চেন। এই অক্সাইডগুলোকে ধাতব অক্সাইড মানে তাদের ক্ষারকীয়তাই আসবে, তাহলে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে কিরকম করে দিয়েছে একটু কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা ভালো করে করি। ZnO, MgO, CaO, CuO, আমরা কি বললাম, একটা সিঙ্গেল পর্যায়ে আমরা যদি লেফট টু রাইটে যাই, কোনো একটা পর্যায়ে, এই পেজেই করি, কোনো একটা পর্যায়ে যদি আমরা লেফট টু রাইটে যাই তাহলে মেটাল টু নন মেটালের দিকে যাচ্ছি, দ্যাট মিনস আম্লিক ক্যারেক্টার বাড়বে, ক্ষারকীয় প্রপার্টি কমতে আসবে, রাইট। ক্ষারকীয় প্রপার্টি আমাদের কমতে আসবে। তাহলে আমাদের কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেনে যারা জিঙ্ক আছে, কপার আছে, এই দুটো আমার মনে পড়ছে, ক্যালসিয়াম আছে। তাহলে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, এটা একটা সিঙ্গেল পর্যায়ের মধ্যে পড়ে। দেখ ক্যালসিয়াম, ঠিক আছে, 20:4:2 আর কি। তারপরে আমার থাকছে কপার, তারপরে আমার জিঙ্ক, এদেরই অক্সাইড নেব। আর কে আছে, এছাড়া আর একটা দিয়েছে Mg উপরে, ঠিক আছে, 3:2 এটা 4:2। এটা আমি কি বললাম, বেসিক ক্যারেক্টার
অক্সাইডগুলোর বেসিক ক্যারেক্টার ডিক্রিজ করে লেফট টু রাইটে, আপ টু ডাউনে মেটালিক ক্যারেক্টার বাড়ে, তাহলে মেটালিক আপ টু ডাউনে মেটালিক ক্যারেক্টার বাড়লে বেসিক ক্যারেক্টার আপ টু ডাউনে ইনক্রিজ করবে। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা কি বুঝতে পারছি, উপর থেকে নিচে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে, বেশ আগে লেফট টু রাইটটা সামলে নিই। লেফট টু রাইটে কি হয়, লেফট টু রাইটে আমার ক্যারেক্টারটা অ্যাসিডিক ক্যারেক্টারটা, লেফট টু রাইটে অ্যাসিডিক ক্যারেক্টারটা বাড়ে, বেসিক ক্যারেক্টারটা ডিক্রিজ হয়। তাহলে এখানে CaO দিলাম, CuO দিলাম, ZnO দিলাম। তাহলে সেই অনুযায়ী যদি হয়, আমরা যদি সাজাই, তাহলে কি কোশ্চেনটা কি অনুযায়ী সাজাতে বলেছে, তাদের ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও, ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম ইন দ্য সেন্স কম থেকে বেশি, সব থেকে কম, তাহলে সেই সেন্সে কে আসছে, ZnO, কারণ ওটা এক্সট্রিম লেফটে, লেফট টু রাইটে কমে যায়, উপর থেকে নিচে ইনক্রিজ করে মানছি। দেন কে আসবে, CuO আসছে, তারপরে কে আসছে, CaO আসার কথা। আচ্ছা, এই তিনজনের মধ্যে যদি আলোচনা করি, আর ম্যাগনেসিয়ামে কি হয়, পর্যায় বরাবর আমরা যদি আলোচনা করি, অ্যাসিডিক বেসিক ক্যারেক্টার পর্যায় বলছি, গ্রুপ বরাবর যদি আমরা আলোচনা করি, তাহলে কি হয়, গ্রুপ অনুযায়ী কি হয়, উপর থেকে নিচে ক্ষারকীয় ক্ষমতাটা সব থেকে বাড়ে, তাই তো, উপর থেকে নিচে ক্ষারকীয় ক্ষমতাটা বাড়বে, মানে Mg থেকে CaO এর ক্ষারকীয় ক্ষমতাটা বেশি। আমি এইটা লিখলাম এই তিনজনকে আলোচনা করে, সেম পিরিয়ডটাতে নিয়ে এইটা আমরা একটা কনক্লুশন করতে পারলাম। আর আমরা বুঝলাম যে ওপর থেকে নিচে MgO থেকে CaO তে এলে ক্যারেক্টারটা ইনক্রিজ করবে। তাহলে MgO আর CaO কে নিয়ে যদি আলোচনা করি, তাহলে অবশ্যই MgO এর ক্যারেক্টারটা কম দেন CaO, এটা আমরা বলতে পারি, কারণ উপর থেকে নিচে তো ইনক্রিজ করবে। তাহলে উপর থেকে নিচে ইনক্রিজ করলে এটা, আর লেফট টু রাইটে এটা। তাহলে এই দুটোকে কম্বাইন করে দিলে আমরা কি পাবো, এই দুটোকে কম্বাইন করে দিলে আমাদের হাতে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে যে ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে, ZnO সব থেকে বেশি হবে, সব থেকে কম হবে বেসিক ক্যারেক্টারটা, তারপরে আমাদের CuO আসবে, এবার CaO এদের দুজনের থেকে বেশি, CaO আর এদের মাঝখানে আসবে MgO। কারণ এবার তুই বলবি MgOটা শুরুতে গেল না কেন, কারণ MgOটা আবার লেফট সাইডে আছে না, কারণ লেফট টু রাইটে গেলে বেসিক ক্যারেক্টার ডিক্রিজ করছে, MgOটা তো অনেকটা লেফটে আছে কপার আর জিঙ্কের থেকে, তাই এখানে একটু কমন সেন্স কাজে লাগিয়ে এখানে MgO ঢুকবে, তারপরে CaO হবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছিস, একটু মাথা খাটাতে হবে, ওই MgO আর CaO এর জায়গাটা প্রবলেম হবে। তাই ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করলাম, উপর থেকে নিচে যারা আছে তাদেরকে ভাবলাম, লেফট রাইটে যারা আছে তারা ভাবলাম। এবার ওই যে MgOটাকে CaO আর CuO আর CaO এর মাঝে ঢোকাতে হবে, সেটা কি করে বুঝলাম, কারণ MgOটা অনেকটা লেফটে আছে, MgOটা অনেকটা লেফটে থাকলে বেসিক ক্যারেক্টারটা অনেকটা বেশি হবে, ঠিক আছে, কারণ আর CaO আর ZnO অনেকটা রাইট সাইডে আছে, বেসিক ক্যারেক্টারটা অনেকটা কমবে। আচ্ছা, আমরা এখানে তাহলে আমাদের এবার লাস্ট কোশ্চেনটা করি। কি আছে, সকল মৌলের মধ্যে হিলিয়ামের প্রথম আয়নন এনথালপি সব থেকে বেশি, হিলিয়ামের আয়নন এনথালপি তো বেশি হবেই। হিলিয়ামের জেনারেলি হিলিয়ামের কনফিগারেশনটা কি 1s2, তাই না, হিলিয়ামের কনফিগারেশনটা কি, হিলিয়ামের কনফিগারেশনটা হচ্ছে 1s2। এই নিউক্লিয়াসের আশেপাশে 1s এর ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ঘিরে আটোসাটোভাবে রয়েছে, কারণ s অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট প্রচুর বেশি, 1s এর সাইজ সব থেকে কম, তাই নিউক্লিয়াসের সব থেকে কাছে কোন ইলেকট্রনটা থাকা সম্ভব, নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকা সম্ভব s অরবিটাল ইলেকট্রনগুলো। আর s অরবিটাল আবার ডিফিউজড নয়, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, নিউক্লিয়াসকে ভালোভাবে ঘিরে ধরে বসে থাকে, আবার নিউক্লিয়াস থেকে ওর ডিস্টেন্সও সব থেকে কম। তাহলে এই দুটো মিলিয়ে ইলেকট্রনটা বিশালভাবে আকর্ষিত হয়ে থাকে হিলিয়ামের নিউক্লিয়াসের দ্বারা, ওই ইলেকট্রন দুটো আর কি। এই কারণে হিলিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনথালপি সব থেকে বেশি হয়, ঠিক আছে, এক্সপ্লেনেশনটা এটাই। 1s এর সাইজ সব থেকে ছোট, ফলে 1s এর যে ইলেকট্রনগুলো থাকে সেটা নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে, এবং 1s এর আবরণী প্রভাব সব থেকে বেশি। সো হিলিয়ামের প্রথম আয়নাইজেশন এনথালপির মানটা সব থেকে বেশি হয়। আচ্ছা, এটা হচ্ছে আম্লিক বেসিক ক্যারেক্টার, অ্যাসিডিক ক্যারেক্টারের কথাগুলো বলা হলো, এই আর কি ব্যাপার, ঠিক আছে। তাহলে সবগুলো কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করে ফেললাম। এক সেকেন্ড দাঁড়া, প্রিভিয়াস ইয়ারে সবগুলো কোশ্চেন আলোচনা করা হলো, এরকম টাইপেরই কোশ্চেন পরীক্ষাতে পড়বে। এই যে হিলিয়ামের যদি কথাটা জানতে চাস, এই যে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, কাজেই ওই পরমাণুতে উপস্থিত ইলেকট্রনগুলো n=1 এর পরিপূর্ণ থাকে। এক নং কক্ষটি নিউক্লিয়াসের সবচেয়ে নিকটবর্তী হওয়ায় এবং এর ভেদন ক্ষমতা সর্বাপেক্ষা বেশি হওয়ার ফলে ওই কক্ষ থেকে ইলেকট্রন বিতরণের জন্য সবচেয়ে বেশি শক্তির দরকার হয়। সিম্পল, ঠিক আছে, জটিল কিছু নয়, সিম্পল জিনিস, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা,
সো এবার আমরা কি করব, এবার পরের দিন আমরা, পরের দিন নয়, পরের ক্লাস থেকে আমরা কি আজ দিয়ে শুরু করব, পরের ক্লাস থেকে আমরা শুরু করব বন্ডিং দিয়ে। জুলাই মাসে বেশি ক্লাস নিয়ে উঠতে পারেনি, না হয়তো জুন মাসের মাঝখানের মধ্যেই সব কমপ্লিট হয়ে যেত। এই মাসে কেমিস্ট্রির অনেক ক্লাস রেকর্ড করব। এই মাসে 8টা যে ক্লাস পেতি সেই জায়গায় হয়তো 16-17টা ক্লাস পাবি। সো এই মাসে একটু কেমিস্ট্রি ক্লাস বেশি থাকবে, যেহেতু আগের মাসে আমি নিতে পারিনি, অনেক কম ক্লাস হয়েছে। তো সিলেবাস শেষ হয়ে যাবে, সিলেবাস নিয়ে কোনো চাপ নেই, কারণ বন্ডিংটাই ভালো করে বুঝতে হবে। আর এস আর পি ব্লকে যতটুকু আছে ওটা এস পি ব্লকটা অলমোস্ট মুখস্থ। এস আর পি ব্লকের যে জায়গাগুলো বোঝার সেটা অলরেডি পিরিয়ডিক টেবিলে বুঝে চলে এসেছিস, ওখানে মোস্টলি রিয়াকশনগুলো মুখস্থ করতে হবে, আর তার সাথে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন পড়েছে ওগুলো পড়লেই হবে। আশা করি বুঝতে পারছিস প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন আসে, স্কুলের পরীক্ষাতেও এরকম টাইপেরই কোশ্চেন আসবে। সো সেটা নিয়ে একদম চিন্তার কিছু নেই। আজকের ক্লাসটা এতটাই থাকলো, পরের ক্লাসে আমরা বন্ডিং নিয়ে স্টার্ট করবো। এবার সেই পরীক্ষা তোদের পরের মাসে 3rd উইকে আছে, তো এই মাসের মধ্যেই সমস্ত সিলেবাস শেষ হয়ে যাবে। পরের দিনে শুরুর মাসগুলোতে আমরা আরও কোশ্চেন আলোচনা করব, কীরকম কোশ্চেন আসতে পারে, এন্ট্রান্সের কোশ্চেন আলোচনা করব, পুরোনো আরও কিছু, যখন আরও টাইম পেলে আরও কিছু কোশ্চেন পত্র নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো সিলেবাস শেষ নিয়ে কোনো চিন্তা নেই। আজকে এতটাই থাকলো, বাকিটা আবার পরের ক্লাসে।